ওকে, গো। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, জনপ্রিয় আকাশযাত্রা ফেসবুক পেজে কুয়েতের সমসাময়িক আলোচনা কেমন আছেন কুয়েত প্রবাসী বাংলাদেশী লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকছি আমি আহজবেদ। আশা করি আপনারাও থাকছেন। অতিথি হিসেবে আমার সঙ্গে আজকে যোগ দিয়েছেন জনাব আখতারুজ্জামান শামস, সাবেক কুয়েত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য। আমার সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সরি, সম্মানিত বাংলাদেশ সদস্য। জাতীয় পার্টি না, আমাদের শুধু জাতীয় পার্টি। সরি জুয়েদ ভাই, জি, জাতীয় আমাদের পার্টির জাতীয় পার্টি, জি, জাতীয় পার্টি, জি। কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং কুয়েত জাতীয় পার্টির সম্মানিত সভাপতি। আমাদের সঙ্গে আরেকজন যোগ দিবেন মোহাম্মদ মোর্শেদ আলম ভুইয়া। সম্ভবত নেটওয়ার্কের কারণে আসতে পারছেন। আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। মাহমুদ আলী হাজি ভাই, জাতীয় পার্টির সম্মানিত সভাপতি কুয়েত, এবং আখতারুজ্জামান ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুয়েতের বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আকাশ যাত্রা আজকের লাইভ অনুষ্ঠানে। মাহমুদ ভাই, আপনি কেমন আছেন? আমাকে কি আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি 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 ভালো আছি। আপনি নিশ্চয়ই জানেন যে কুয়েতের সমসাময়িক বিষয় নিয়ে জনপ্রিয় আকাশ যাত্রা পোর্টালে আমরা প্রতিদিনই বিভিন্ন আপডেট দিয়ে যাচ্ছি। কুয়েতে নিশ্চয়ই জানেন যে মহামারী করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাব ঠেকাতে কুয়েত সরকার কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফলেই কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে বেশিরভাগ সময়টাতেই যখন তারা প্রত্যেক 24 ঘন্টার আপডেট দিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি। মাঝে মধ্যে হয়তো বা কোনো দিন এমনও হচ্ছে যে আক্রান্তের চেয়ে সুস্থতার চেয়ে আক্রান্তের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। আমি কুয়েতের আজকের আপডেটটা দিতে যাচ্ছি আপনাকে। আপনারা যারা ভিউয়ার্স আমাদেরকে দেখছেন, আপনারা নিশ্চয়ই কুয়েতের আপডেটেড আজকে আমাদের কাছ থেকে জেনে নেবেন। কুয়েতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 919 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 47,859 জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 9,110 জন। গত 24 ঘন্টায় সুস্থতা লাভ করেছেন 675 জন। মোট সুস্থতা লাভ করেছেন 38,390 জন। বর্তমানে আইসিইউতে আছেন 142 জন। আজ নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন 359 জন। গত 24 ঘন্টায় স্থানীয় নাগরিক 549 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং বিভিন্ন দেশের নাগরিক 370 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আখতারুজ্জামান ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আখতার ভাই, আমাদের আরেকজন অতিথি ছিলেন, সম্মানিত অতিথি, কিন্তু নেটওয়ার্কের কারণে আমরা ওনাকে পাচ্ছি না। উনি যখনই আসবেন তখনই আবার আমরা ওনাকে সংযোগ করে নিব। আপনাদের দুজনকে জনপ্রিয় আকাশ যাত্রা পোর্টালের আজকের এই ফেসবুক লাইভে কেমন আছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা, এই লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আখতার ভাই, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। আপনি জানেন যে কুয়েতে করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাব ঠেকাতে দেশটি বিভিন্নভাবে কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা একটা দেশের স্থানীয় মিডিয়ার মাধ্যমে কিন্তু জানতে পেরেছি যে এ পর্যন্ত কুয়েতে 4,000-এর অধিক প্রবাসী বাংলাদেশিরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং অনেকেই কিন্তু সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এছাড়া 45 জনেরও বেশি প্রবাসী বাংলাদেশি নাগরিক তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। করোনা ভাইরাসে কুয়েত সরকার কিভাবে সেবা দিচ্ছে রোগীদেরকে এবং প্রবাসী বাংলাদেশিরা? হ্যালো, আমরা সম্ভবত আক্তার ভাইকে হারিয়ে ফেলেছি। মাহমুদ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। এই যে কুয়েত, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম বা জানতে চাচ্ছিলাম আখতারুজ্জামান ভাইয়ের কাছে, আমি সেই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি। করোনা ভাইরাসে বাংলাদেশিরা আক্রান্ত হয়েছেন, অনেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন, 45 জনের বেশি আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এই যে করোনা ভাইরাসে কুয়েত সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে তারা যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তারা কিন্তু সফলতা পেতে শুরু করেছে।
কুয়েত সরকারের এই করোনা ভাইরাসে যারা রোগী তারা কি ধরনের সেবা পাচ্ছেন, বিশেষ করে বাংলাদেশিরা, এবং এই পরিস্থিতিতে বাংলাদেশিদের করণীয় সম্পর্কে যদি আপনার অবস্থান থেকে সংক্ষিপ্তভাবে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আকাশ যাত্রার লাইভ অনুষ্ঠানে সম্মানিত উপস্থাপক, আমার প্রিয় ভাজন, কুয়েতের সাংবাদিক জগতের এক অনন্য নাম আহ জুবেদ, আমরা যাকে জুবেদ ভাই বলি সবসময়, যদিও আমার বয়স অনেক ছোট, তারপরেও আমি জুবেদ ভাই বলি। এরপরে আমার সাথে সম্মানিত আক্তার ভাই, যিনি জাতীয়তাবাদী দল কুয়েতের সাবেক সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক এবং বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য, এবং ক্রীড়া ব্যক্তিত্ব আমার প্রিয়জন আখতারুজ্জামান ভাই, এবং আকাশ যাত্রার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, আকাশ যাত্রার যারা পরিচালনা পরিষদ সবাইকে, এবং আজকে যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি যারা দেখছেন দেশে এবং প্রবাসে বসে, দর্শক শ্রোতাদের জন্য আমি আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। জুবেদ ভাই, আমার কাছে যে জিনিসটি জানতে চাচ্ছেন বর্তমান কুয়েতের করোনা প্রসঙ্গে, আসলে এটা আমাদের করোনা ভাইরাস, এটা কোভিড-19 আমরা বলি, বৈজ্ঞানিক ভাষায় যারা নাম দিয়েছে, এটা কিন্তু আমরা পুরা বিশ্ব এই বর্তমানে আমরা আক্রান্ত, যার জন্য এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে বিশ্ব মহামারী হিসাবে আখ্যায়িত করেছে, এবং আমরা পুরা বিশ্ববাসী আমরা সেটা এখন মোকাবিলা করছি, এবং এই করোনার প্রাদুর্ভাবের যে সময়টা আমরা অতিক্রম করছি। সেই হিসাবে আমি কুয়েত প্রবাসী একজন বাংলাদেশী হিসাবে প্রথমেই আমি কুয়েত সরকারকে সব দেশের প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। উনাদের এই কুয়েতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় উনারা প্রায়োরিটি দিয়ে এই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে উনারা পদক্ষেপ নিয়েছেন। সম্ভবত আমার যদি ভুল না হয় 22 জন যখন কুয়েতে আক্রান্ত, সম্ভবত 12 মার্চ খুব সম্ভব, তো তখন থেকে উনারা কিন্তু এই যে 10 ঘন্টা বা রাত্রে কারফিউ ছিল, দিনে আমরা মনে হয় 2 সপ্তাহ যাবৎ আমরা দিনে বাইরে চলাফেরা করছি। এরপরে প্রবাসী অধ্যুষিত এলাকা মাহবুল্লাহ এবং জিলিপ সুয়েক লকডাউনে আসলো। এরপরে যখন প্রাদুর্ভাব ঠেকানো যাচ্ছে না দেখে উনারা পুরা কুয়েতে উনারা লকডাউন ঘোষণা করলেন, এবং কিছু সময়ের জন্য মাত্র 2 ঘন্টা মানুষ এক্সারসাইজ করার জন্য সময় ছিল, মানুষ ঘোরানোর জন্য। তো তাদের যে এই প্রায়োরিটিটা, এটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়, কারণ আমরা যদি বিবেচনা করি তাহলে আমরা দেখতে পারবো, যদি আমাদের এই প্রথম সময় থেকে যদি লকডাউন না থাকতো এবং উনারা যদি এই ব্যবস্থা না নিতেন, তাহলে কিন্তু কুয়েতের আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতো, এবং উনাদের যে চিকিৎসা ব্যবস্থা এবং কোয়ারেন্টাইনের যে ব্যবস্থা করেছেন, এটা যদি সঠিকভাবে না থাকতো তাহলে কিন্তু আরো আক্রান্তের সংখ্যা বাড়তো, এবং উন্নত চিকিৎসার কারণে এই দেশে কুয়েতে কিন্তু করোনার মৃতের হার অত্যন্ত কম, কারণ প্রায় 47-48 হাজারের কাছাকাছি যেখানে আক্রান্ত, সেখানে আপনি একটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম, আর এটা তো নিশ্চয়ই আপনি নিশ্চয়ই জানেন যে একটা সংক্রামক ব্যাধি মহামারী করোনা ভাইরাস সংক্রামক ব্যাধি, অনেকেই কিন্তু সংক্রমিত হচ্ছেন। আপনার কি মনে হয় যে এখানে আমাদের যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা সোশ্যাল যোগাযোগ, যে আপনার একটা ডিস্টেন্স বলা হচ্ছে, এই সামাজিক দূরত্বের কথা যে বলা হচ্ছে, সেই সামাজিক দূরত্ব তারা সঠিকভাবে মানছেন না, ফলেই কিন্তু তারা সংক্রমিত হচ্ছেন, এটা কি আপনি মনে করেন? আসলে এইখানে কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমরা যা দেখছি, মনে করি আমরা বাংলাদেশের উদাহরণ যদি আমরা দেই, তাহলে তুলনামূলকভাবে এইখানে কিন্তু আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি আমাদের নিজের স্বাস্থ্যের জন্য এবং নিজেকে সুস্থ রাখার জন্য। যদিও অনেকে কিন্তু একটু অবহেলা করে ঠিকই, এরপরেও অন্যান্য দেশের তুলনায় যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু এখানে আমাদের প্রায়োরিটি, আমাদের গভর্নমেন্টের যেমন প্রায়োরিটি স্বাস্থ্যের ব্যাপারে, আমাদেরও প্রায়োরিটি আমাদের স্বাস্থ্যের ব্যাপারে আমরা দিয়ে আমরা কিন্তু লকডাউনের মধ্যে আমরা কোথাও বাইর হই না। এরপরেও কিছু মানুষ, সবার তো আর একেবারে সমান না সবকিছু, অনেক মানুষ কিছু অনেক জিনিস খুব ইজি ভাবে দেখে এবং অবহেলার চোখে দেখে, যার কারণে হয়তো একটু একটু হচ্ছে, কিন্তু এটা অন্যান্য দেশের তুলনায় হিসাব করলে কিন্তু অনেক কম, যেহেতু এখানে সরকারের আন্তরিকতা
এবং এইখানে প্রবাসী অথবা এখানে স্থানীয় নাগরিকদের আন্তরিকতায় এখানে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এবং কুয়েতের যে স্বাস্থ্যসেবা এটা কিন্তু উন্নত, এবং তারা প্রবাসীদের জন্য যা করছেন সেজন্য আমি প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই কুয়েত গভর্নমেন্টকে। এবং আমরাও সবাই কিন্তু কুয়েতের সবার জন্য দোয়া করব। এবং বিশেষ করে আমি যেটা বলবো, এখানে কুয়েতে আক্রান্ত অবস্থায় যারা শাহাদত বরণ করেছেন, আমি তাদের প্রত্যেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার পরিজনের যে সুখ বহিবার আল্লাহ যেন তৌফিক দেয় সেই কামনা করছি। এবং যারা অসুস্থ আছেন তারা যেন আল্লাহ তাদেরকে যেন সুস্থতা দান করেন, এবং আমরা যারা আছি আমাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখেন। আমি মহান করুণাময়ের কাছে আমার সেই প্রার্থনা। জি, কুয়েত বিএনপির সাবেক সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব আখতারুজ্জামান শামস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আসলে নেটওয়ার্কের কারণে কিন্তু আমাদের আলোচনায় হয়তো বা বিঘ্ন করছে, সমস্যা হচ্ছে। আমাদের সম্মানিত অতিথি মাহমুদ আলী হাজি ভাই বলছিলেন যে কুয়েতে করোনা ভাইরাসে আমাদের যে বাংলাদেশিরা আক্রান্ত হচ্ছেন এবং কুয়েত সরকারের যে করোনা ভাইরাসে যারাই আক্রান্ত হচ্ছেন তাদের সেবা সম্পর্কে বলছিলেন, এবং সামাজিক দূরত্বের কারণেই যে অনেকে আক্রান্ত হচ্ছেন এই বিষয়গুলো উনি খুব সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করে বলছিলেন। আসলে করোনা ভাইরাসের এই সময়টাতে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা কুয়েতে আছেন তাদের করণীয় সম্পর্কে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ আহমেদ জুবেদ ভাই, আপনার এই আকাশ যাত্রা অব্যাহত থাকুক। এবং আজকের এই অনুষ্ঠানে আমি দেশান্তরে যেখানে আছেন আজকের এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি এই করোনা ভাইরাসে আজ পর্যন্ত সারা পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয়েছে তাদের আমি রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করি। প্রবাসের বাড়িতে আমরা যারা এখানে দীর্ঘদিন যাবৎ আমরা এখানে প্রবাসে এখানে কাজকর্ম রুটি রুজি ব্যবসা বাণিজ্য যেটাই করি না কেন আমরা নিজের দেশ থেকে অনেক দূরে থাকি। সেই দেশে আমরা অবস্থান করে এই মহামারীর সময়ে আমরা নিজের আত্মীয় স্বজন পরিজনকে রেখে এখানে যে একটা শ্বাসকষ্টকর অবস্থার মধ্যে জীবনযাপন করে এর ভিতরে অনেকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের যে কত কষ্ট সেটা আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে সহজেই বোঝা যায় যে আমাদেরও পরিবার আছে, আমাদেরও আত্মীয় স্বজন আছে, তারা আমাদের প্রতি কতটি উদ্বিগ্ন এবং আমাদের দিকে তাকিয়ে আছে এবং প্রতিটি দিন তারা আমাদের খোঁজখবর রাখে। তো যাই হোক, আমি সেই সব পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদের প্রতি তাদের যেন আল্লাহ যেন তাদেরকে বেস্ট নসিব করে আমি এই দোয়াই করি। তো এখন যে প্রশ্নটি আমাকে করছেন যে আমাদের এই কুয়েতের করোনা ভাইরাসের যে প্রিকুয়েশন বা আমাদের করণীয় সম্পর্কে যে কথাটি বলেছেন, হ্যাঁ আপনি জানেন যে WHO যে কথাটি বলেছেন, ঘরে থাকেন সেফ থাকেন, ঘরে থাকবেন আপনি সেফ থাকবেন। তো এটাই সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের সরকার, ডাক্তার, বুদ্ধিজীবী প্রত্যেকটা মানুষ কিন্তু এই কথাটি বলে যে আপনি দূরত্ব মেনটেন করেন তাহলেই আপনি সেফ থাকবেন। যেহেতু আমরা জানি যে এই করোনা ভাইরাসের এটা একটি নতুন মহামারী, নতুন একটি ভাইরাস, যে ভাইরাসটির এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কার হয় নাই। সুতরাং যেহেতু আমরা জানি যে এটা একটা মারাত্মক একটা ভাইরাস, আমাদেরকে এটা থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে দূরত্ব মেনটেন করা। দূরত্বগুলো আমরা কিভাবে মেনটেন করতে পারি? ধরেন আমরা ঘরে থাকি, আমরা জীবিকার কারণে অনেক সময় ঘরের বাহিরে যেতে হয়, আমাদেরকে খাদ্য সংগ্রহ করতে হয়, বন্ধু বান্ধবের সাথে একটু যোগাযোগ করতে হয়। সেই জায়গাগুলাতে আমি যদি আমার খাদ্য সংগ্রহ করার জন্য যাই তাহলে আমি কিভাবে যাব? আমাকে অবশ্যই প্রোটেকশন মেনটেন করে আমাকে যাওয়া উচিত, আমাকে মাস্ক পরা উচিত, আমার গ্লাভস লাগানো উচিত এবং আমি যখনই যাব কোলাহলময় জায়গা যেখানে খুবই জি, আমরা একটু অপেক্ষা করি, নেটওয়ার্কের কারণে আমার সম্মানিত অতিথি হয়তো বা একটু বিঘ্ন করছে কথা বলতে গিয়ে, আমরা একটু অপেক্ষা করি।
জি, মাহমুদ ভাই, করণীয় সম্পর্কে আপনি একটু বলতে পারেন, আর উনি যখন আসবেন তখন নিশ্চয়ই উনি আবার জি, কন্টিনিউ ধন্যবাদ করবেন। আপনাকে। আসলে আক্তার ভাই বলছিলেন যে জিনিসগুলা আমরা এখানে এখানে প্রত্যেকেরই একটা উপদেশ, প্রত্যেক দেশের যারা ডাক্তার আছেন, চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন বা সোশ্যাল সমাজ, সরকার, সবাই এই স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছেন। যেটা আমাদের সামাজিক দূরত্ব, যেমন আক্তার ভাই যেটা বলছিলেন যে আমরা যদি বাইরে যাই তাহলে আমাদের যেন মাস্কটা থাকে, আমাদের যেন হ্যান্ড গ্লোভস থাকে, এবং আমরা যেন হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, এবং নির্দিষ্ট দূরত্বে, যেমন একটা দূরত্ব থাকে এখন বর্তমানে, যেটা সবাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেটা 1 থেকে 1.5 মিটার দূরত্বে অবস্থান করে কথাবার্তা বলা, এবং মাস্ক রেখে কথাবার্তা বলা, যাতে শ্বাস প্রশ্বাসটা এক অন্যের শ্বাস প্রশ্বাসের সাথে সম্পৃক্ত না হয়। যেহেতু সংক্রমণ রোগ ওইটা কিন্তু ছড়ায় সবসময়, এই জন্য এই সমস্ত ব্যবস্থা, এবং এটাই আমাদের সাময়িক সামাজিক দূরত্ব। ইনশাল্লাহ আমাদের এই সামাজিক দূরত্ব থাকবে না, যেহেতু আমরা মানুষ হিসাবে আমরা প্রেম প্রীতি ভালোবাসায় এই সবাই বড় হয়েছি। আমাদের মধ্যে সবারই এক অন্যের প্রতি ভালোবাসে, কিন্তু হয়তো সামান্য সময়টা আমাদের একটু আমাদের কাছে খারাপ লাগতে পারে যে সামাজিক দূরত্বটা, কিন্তু এটা তো স্থায়ী না। আমাদের আমরা এই এই সময়টা অতিক্রান্ত করার জন্য আমাদের এই সামাজিক দূরত্বটা আমাকে মেনটেন করা জি, দরকার প্রত্যেকের প্রতি। আমাকে সেটাই আমার সবার প্রতি আমার বিশেষ অনুরোধ। জি, আমরা আক্তার ভাই, জি। জি, সো দুঃখিত, মাহমুদ আলী হাজী ভাই, আপনি আবার কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, না, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম আমি তো আবার শেষ করে নিছিলাম। যাই হোক, যে ব্যাপারটা এখানে কিন্তু আমরা সবাই বর্তমানে কুয়েতে, আমরা কিন্তু কুয়েত এই সমস্যা অতিক্রান্ত করার জন্য এবং স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাওয়ার জন্য 5টি ধাপ তারা ঘোষণা করেছেন, এবং এখন বর্তমানে আমরা 2য় ধাপ অতিক্রম করছি। তো আস্তে আস্তে পরিস্থিতি ইনশাল্লাহ স্বাভাবিক হবে, আমাদের কর্মক্ষেত্রে আমাদের যোগদান করতে হবে। জি, আমরা আবারও, জি, আবারও আপনার কাছে আসছি আমি। এবার কথা বলতে চাচ্ছি আমাদের এই সম্মানিত অতিথির সঙ্গে, কিন্তু একেবারেই কথা বলা শুরু করে নিয়ে বারবার আসছিলেন, আবার নেটওয়ার্কের কারণেই কিন্তু আবার চলে যাচ্ছিলেন। মোর্শেদ আলম ভুইয়া, জনাব মোর্শেদ আলম ভুইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব মোর্শেদ আলম ভুইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, দুঃখিত দর্শক, আমরা মাহমুদ আলী মুর্শিদ আলম ভুইয়াকে পাচ্ছি না নেটওয়ার্কের কারণে। ওনার নেটওয়ার্ক যদি আবার ভালো হয় তাহলে নিশ্চয়ই উনি আবার আমাদের আলোচনায় ফিরে আসবেন। মাহমুদ আলী ভাই, আপনি যে প্রসঙ্গে ছিলেন। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের জীবিকা নির্বাহের জন্য আমাদের কর্মক্ষেত্রে যোগদান হচ্ছে, লকডাউন ওঠার পরে বিভিন্ন সেক্টরে কর্মক্ষেত্র কিছুটা স্বাভাবিক, সামান্য আংশিক 30% চালু হয়েছে। সেখানে আমরা আমাদের কাজ করতে হবে, কিন্তু আমাদের সামাজিক দূরত্বটা বজায় রেখে আমাদের নিজের স্বাস্থ্য বিধি মেনে আমরা করার চেষ্টা করব। কারণ আমাদের একটা জিনিস সবচেয়ে বোঝার দরকার, এটা যা কিছু আমাদের প্রথম নিজেদের জন্য এবং পরে হইলো অপরের জন্য। আমরা নিজে যদি সংক্রমিত না হই তাহলে আমার থেকে আর কেউ সংক্রমিত হবে না, এটাই আচ্ছা, আমি সবচেয়ে বড় আমি ইম্পর্টেন্ট আমি জিনিস। আমি আমি দেখি আমরা আমাদের সম্মানিত অতিথি জনাব আখতারুজ্জামান শামস, উনি আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন। আমরা দর্শক, আমরা চেষ্টা করছি ওনাকে আমাদের সঙ্গে সংযুক্ত করার জন্য, দেখি কতটুকু সম্ভব হচ্ছে। জনাব আহমদ আলী হাজি, আপনি প্রবাসী অধ্যুষিত একটি এলাকায় আছেন। আপনি ঘর থেকে বের হলেই মনে করেন যে ছোট্ট একটি বাংলাদেশ সেই এলাকাটি, আপনার চারিপাশে শুধু বাংলাদেশি। আপনি বিদেশে থেকেও কিন্তু বাংলাদেশকে অনুভব করেন, কারণ প্রবাসী অধ্যুষিত একটি এলাকায় আছেন, চারিদিকেই বাংলাদেশি। আপনার কি মনে হয় এই যে যে এলাকাটিতে আছেন এই এলাকার মানুষ অধিক সংখ্যক সংক্রমিত হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, এবং তারা যদি আক্রান্ত হয়েই থাকেন তাহলে কি ধরনের সেবা পাচ্ছেন? জি, আমি কন্টিনিউ করতে পারি। আচ্ছা, তাহলে মাহমুদ ভাই, আমরা পড়ে আসছি আপনার কাছে। জি, ঠিক জনাব আছে, আক্তারের ধন্যবাদ। জন্য। অসুবিধা নাই, উনাকে সুযোগ দেন, উনি সন্তুষ্ট হয়েছে, তখন উনাকে সুযোগ দেন। ওকে।
জি, জনাব আক্তার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলতে পারেন। আমরা সম্ভবত নেটওয়ার্কের কারণে আজকে আমাদের আলোচনা, আমাদের দুজন সম্মানিত অতিথিকে পাচ্ছি না, ওনাদের কথাও শুনতে পাচ্ছি আচ্ছা, না। যে আমাকে বলছেন? জি জি, আপনাকে বলছি, আপনি আপনি কন্টিনিউ করতে পারেন যে প্রসঙ্গে ছিলেন। সম্ভবত আবার হারিয়ে ফেলছি মাহমুদ ভাই, যে বিষয়টি আপনার কাছে জানতে জি, চাচ্ছি। আপনি যে বললেন যে আমাদের এই যে আমি যে এরিয়াতে থাকি সেটা কিন্তু আমাদের প্রবাসী অধ্যুষিত এলাকা, বিশেষ করে আমাদের বাংলাদেশিরা এখানে জি খুব বেশি। জি সেই হিসাবে আমরা এই এলাকাতে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছি, এবং আপনি যেটা বললেন নিশ্চয়ই আমরা যখন ঘর থেকে বের হই, কোথায় হোটেলে বসি অথবা ছোট্ট কোনো একটি বাংলাদেশ মনে হয়। হ্যাঁ কোনো একটা জায়গায় আমরা একে অন্যের পাশে দাঁড়াই, তখন মনে হয় কারণ এখানে আমাদের আপনজনদের আমরা এখানে পাই, কথাবার্তা বলি। কিন্তু এই করোনার প্রাদুর্ভাবের কারণে যেখানে সবকিছু বন্ধ হয়ে গেছে, সুতরাং আমরা দীর্ঘদিন থেকে কারোর সাথে মিলিত হতে পারতেছি না। আমরা টেলিফোনে যা যোগাযোগ সবার সাথে, কারণ এই সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে আমরা কিন্তু হোম কোয়ারেন্টাইনে, বলতে গেলে আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে আছি এখন। কারণ আমরা নিজেদের স্বাস্থ্য চিন্তা আমরা নিজেই করতে হবে। নিজে যদি আমি সচেতন না হই, তাহলে আমি নিজেও সমস্যার সম্মুখীন হব, এবং সমাজকেও এবং সমাজের আরো 10 জনকে এই সমস্যার সম্মুখীন করব। আচ্ছা, এই এইখানে এই যে যেটা আমাদের বাংলাদেশিরা, হ্যাঁ জি বলেন, জি আপনি কি জি বলছেন? জি, না 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 না, আমি জি, আপনি কন্টিনিউ করেন। না, এখানে আমাদের বাংলাদেশিরা কিন্তু অনেক আক্রান্ত হয়েছেন, এবং জি আপনি যেটা বললেন, আপনার একটা পরিসংখ্যান দিচ্ছেন যে প্রায় 4,000-এর মতো। সেটা কি করবেন, আমরা তো প্রবাসী, কিন্তু আমাদের দেশে যারা আছে, দেশে কি অসুস্থ থাকলে নিজের আত্মীয় স্বজন পরিজনের পাশে থাকে, কিন্তু জি এখানে আমরা প্রবাসে, এরপরেও আমাদের যা একজন লোক অসুস্থ হলে যদিও বন্ধু বান্ধব সরাসরি যোগাযোগ না করতে পারে, এরপরেও পরোক্ষভাবেও চেষ্টা করে বিভিন্ন ধরনের ঔষধপত্র সরবরাহ করার, এইভাবে অনেকে করেছেনও। এইখানে একটা জিনিস, আমরা পরস্পরের আপনজন, এখানে আমরা সব প্রবাসী বাংলাদেশি ভাই ভাই, আমরা পরস্পরের আপনজন। এখানে আমরা কে সিলেটি, কে ঢাকার, কে নোয়াখালী, কে চিটাং, কে কুমিল্লার, এটা বড় জিনিস না। এখানে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সামাজিক বন্ধন খুব দৃঢ়। কারণ যে বিশেষ করে আমরা যারা পুরাতন আছি এখানে, আমার নিজেরও 35 বছর অতিবাহিত করলাম, প্রায় 3 যুগ। তো সেই হিসাবে এখানে অনেক পুরাতন বন্ধু বান্ধব, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে অনেক বন্ধু বান্ধব আছেন। এইখানে কিন্তু আমাদের আন্তরিকতা, এখানে রাজনৈতিক সমস্যাটা আমাদের এখানে কম। এখানে যদিও আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে রাজনীতি করি, কিন্তু আমাদের সবার আন্তরিকতা এবং ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্য অত্যন্ত সুন্দর। তো জি সেই জি, হিসাবে আমরা আমরা, আমরা 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 আপনি একটু যদি ঠিক থামেন, আছে, আমরা আক্তার ভাইকে আপনারা সংযোগ দেন, উনি আক্তার ভাই শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, আমি দুঃখিত, আমি 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 যে বিষয়টাতে আমরা সম্ভবত এই প্রসঙ্গটা অনেক শুনেছি, আমাদের মাহমুদ আলী ভাই, আপনি যখন আমাদের কাছ থেকে একটু হারিয়ে গিয়েছিলেন, বাকি অংশটুকু আমাদেরকে বলেছেন আমাদের মাহমুদ ভাই। আমরা এখন জি ওই প্রসঙ্গ, আরেকটি প্রসঙ্গে যেতে চাই। করোনার এই পরিস্থিতিতে নিশ্চয়ই আপনি জানেন, বা আমরা সবাই জানি, যে করোনার এই পরিস্থিতিতে বাংলাদেশিরা খাদ্য সংকটে ভুগছেন। নিশ্চয়ই কাজ নেই, কাম নেই, নিশ্চয়ই তারা খাদ্য সংকটে ভুগবেনি। খাদ্য সংকটের পাশাপাশি আর কি কি ধরনের সমস্যা আমাদের প্রবাসী বাংলাদেশিদের এই পরিস্থিতিতে? হ্যাঁ, ইনশাআল্লাহ যদি নেট ভালো থাকে। জি আমি বলতে চাচ্ছি আসলে খাদ্য সংকটটা আহ, এটা ছিল বিগিনিং থেকেই। করোনা ভাইরাস যখন শুরু হয় তখন থেকেই খাদ্যের সংকট শুরু হয়েছিল। যেমন আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই এখানে লেবার শ্রেণীর মানুষ। জি তারা যখন আহ, কাজকর্ম করে এবং তারা বেতন পায়, তার বেতনের সম্পূর্ণ টাকাটাই কিন্তু দেশে পাঠিয়ে দেয় তার পরিবার পরিজনের জন্য। তো যে অবশিষ্ট টাকাটা তার কাছে থাকে সেটা কিন্তু যথেষ্ট থাকে না তার, সে কোনো রকমে মিনিমাইজ করি কিন্তু এই দেশে জীবনযাপন করে। জি সেই পরিস্থিতিতে যখন নাকি করোনা ভাইরাসের আবির্ভাব হয়, তখন কারো কাছেই কিন্তু আগাম ওই ধরনের কোনো পরিস্থিতি ছিল না। এবং জি
একটি কথা বলে রাখি যে বাংলাদেশে যারা অবস্থান করে তারা কিন্তু সবসময় মনে করে যে আমাদের দেশ তো অভাবী দেশ, সবসময় আমরা জীবন যাপন করি পরিবার পরিজন নিয়ে, গ্রামে গঞ্জে বা আত্মীয় স্বজন যেমনি হোক আমরা সার্ভাইভ করতে পারি। তো আমরা প্রবাসের বাড়িতে কিন্তু মনে করি যে এটা একটা উন্নত দেশ, আমার চাকরি আছে, চলতে থাকবে। সেই জন্য কিন্তু আমরা ওই পরবর্তী 2 মাস 3 মাস বসে খেতে পারবো এরকম টাকা কিন্তু আমরা অনেকেই রাখি না। তো সেই জন্য অনেকেই কিন্তু অর্থনৈতিক সংকটাতে অনেক ফেস করেছে এবং বর্তমানেও অনেক সংকট আছে, এবং এই সংকটটা খুব একটা বেশি দিন খাদ্যের সংকট এখানে থাকবে না, কারণ এখন লকডাউন অনেকটাই কুয়েতের বেশিরভাগ জায়গায় কিন্তু স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এবং আরো একটি জিনিস আজকে যেটি জানলাম, মাহবুল্লাহ এবং জিলিব অঞ্চল গোয়িং টু বি ওপেন এই 9th জুলাই, এই মাসের 9 তারিখ থেকে খুলে দেবে। সুতরাং হ্যাঁ, নেক্সট থার্সডে খুলে দিবে। তো সেটা খুলে দিলে মানুষের যাতায়াত বা আসা যাওয়ার এই পরিবেশটা বা আস্তে আস্তে হয়তো কর্মসংস্থান কিছুটা হবে। তবে এখানে অনেকেই সংকটের যে বিষয়টা সেটা হলো অনেকেই চাকরি হারাবেন, কারণ অনেক ব্যবসায়ী আছেন, বিভিন্ন অনেক কোম্পানি কিন্তু আগের সেই রূপে কিন্তু আর ওই রকম ব্যবসা এখন আর হয়তো আগামী 1 বছর পর্যন্ত হবে না। তো সেই কারণে অনেক ব্যবসায়ীরা যেহেতু তাদের ব্যবসাটাকে সংকুচিত করে ফেলবে, সেখানে অনেক ওয়ার্কারই হয়তো এই টার্মিনেটের শিকার হতে পারে। এই আতঙ্কটাও কিন্তু প্রবাসীদের মধ্যে কাজ করে। আর আরেকটা কথা বলতে চাই, যারা ফ্রিল্যান্স কাজ করে, যেমন তারা কোনো আমাকে শোনা যাচ্ছে এই পর্যায়ে? জি জি, আপনাকে শোনা যাচ্ছে। জি জি, আপনাকে শোনা যাচ্ছে। জি, আপনাকে শোনা যাচ্ছে। মাহমুদ আলী হাজি ভাই, আমরা যখন জনাব আখতারুজ্জামান আসবেন তখন নিশ্চয়ই ওনার কাছে আবার ফিরে যাবো। এই ফাঁকে আপনার সঙ্গে আলাপ করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে এই যে আখতারুজ্জামান ভাই যেরকম বলছিলেন যে করোনার এই পরিস্থিতিতে কিন্তু কুয়েত সরকারের একটি গণমাধ্যম কিন্তু প্রকাশ করেছিল যে 2 থেকে 2.5 লাখ অভিবাসীরা তারা চাকরি হারা হবে। নিশ্চয়ই আমাদের বড় একটি অংশের প্রবাসী বাংলাদেশেরও কিন্তু সেই তালিকায় থাকছেন। তার পাশাপাশি নিশ্চয়ই জানেন যে আপনি যে অনেক ছোটখাটো ব্যবসা অনেক কষ্ট করে যারা দাঁড় করিয়েছিলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও কি তারা আগের মতো সেই ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারবেন বা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেন, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন? এই বিষয়টা যদি আপনি একটু বলেন। আসলে এটা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় থেকেই কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে যায় সবার কাজকর্ম, কারণ লকডাউনের কারণে। এবং এই সময় থেকেই মানুষ মূলত চাকরিচ্যুত। এবং আক্তার ভাই যেটা বলছিলেন, যেটা আমাদের এই যে বর্তমান অর্থ সংকটের কথা, একমাত্র চাকরিচ্যুত হওয়ার কারণেই মানুষের অর্থ সংকটটা এখন দেখা দিচ্ছে। এবং আগামীতে যদি করোনার প্রাদুর্ভাব কমেও যায় এবং আমরা সম্পূর্ণ লকডাউন মুক্ত হই এবং তারা প্রতি ধাপে ধাপে যদি স্বাভাবিক অবস্থায় ফিরে যায় কুয়েত, এরপরেও আমার মনে হয় না কুয়েতের যারা বড় বড় ব্যবসায়ী আছেন বা বড় বড় কোম্পানি আছে তারা বোধহয় পুরোপুরি ভাবে সবাইকে জব দেওয়া বোধহয় সম্ভব হবে না। কারণ যেখানে যদি আপনার কাজের উপরে শ্রমিকের ডিমান্ড থাকে, এখন এইখানে এই পরিস্থিতিতে তারা এখন কিন্তু করোনার প্রাদুর্ভাবেই তাদের ইয়েটা বেশি, প্রায়োরিটিটা বেশি। কিন্তু আমাদের এই দেশে কাজ হলো বেশি, খুব প্রোডাক্টিভ আইটেম তো এখানে কম, ইন্ডাস্ট্রি কম। এখানে বেশি আমাদের বাংলাদেশের বলতে গেলে এখানে পরিচালনা বেশি। এবং যারা ব্যবসায়ী আছেন, ব্যবসা ব্যাপারটা হইলো মানুষের ক্রয় ক্ষমতা থাকলে
তাহলে সে যে কোনো জিনিস কিনে বা খরিদ করে। এখন তার যদি হাতে টাকা নাই থাকে তাহলে তো তার ক্রয় ক্ষমতা হারিয়ে গেল। সুতরাং সে আপনার দোকান থেকে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি কিনবে বা কি নিবে? তো এটা গুলো সামান্য ছোটখাটো ব্যবসায়ীদের ব্যাপার। আর বড় কোম্পানিগুলো যারা, তাদের যদি কাজের ডিমান্ড না থাকে তাহলে তো তাদের লেবারের ডিমান্ড তাদের কাছে থাকবে না। একটা প্রজেক্ট যদি থাকে তাহলে প্রজেক্টের উপরে ডিমান্ড থাকে যে আমার ওইখানে 500 লেবার বা 1000 লেবারের প্রয়োজন পড়বে, সেই হিসাবে কোম্পানি তাদের লোকজন সেট করে রাখে। কিন্তু এখানে বসে বসে কতদিন লোকজনকে বেতন দিবে আমার বোধগম্য নয়। কারণ ইতিমধ্যে অনেক কোম্পানি কিন্তু লেবারদের বেতন পে করতে পারে নাই, স্যালারি পে করতে পারে নাই। যার ধরনের এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন কোম্পানিকে চাপ দিচ্ছে এখন, যাতে শ্রমিকের বেতন, তারা বকেয়া বেতন যেন আদায় করে। এখন বকেয়া বেতন যদি আপাতত আদায়ও করে থাকে, এরপরে কিন্তু কাজের উপরে তো ডিপেন্ড করবে সবকিছু। যার যদি লোকজন খাটানোর যার ক্ষমতা না থাকবে, সে কেন, তার যদি 5 জনের খাটানোর ক্ষমতা থাকে, সেখানে তো সে 50 শ্রমিক রাখার প্রয়োজন নাই, বা সে অর্থনৈতিকভাবে পারবেও না। কারণ তাকেও তো এই লেবারের স্যালারিটা পেমেন্ট করতে হবে তার ব্যবসার উপর থেকে। সে যদি নিজেই ব্যবসা না করতে পারে তাহলে সে সেখান থেকে কেমনে সে লেবারের স্যালারিটা পেমেন্ট করবে? এটা কিন্তু একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে। সুতরাং স্বাভাবিক অবস্থা ফিরে আসলে আমরা দেখতে পারবো যে কতটুকু এর প্রভাব পড়ছে। আমার মনে হয় এটা প্রভাব পড়বে স্বাভাবিক, এবং আমি আশা করি কুয়েত সরকার এই ব্যাপারে সক্রিয় হবেন, আরো সক্রিয় হবেন। তারা তো সক্রিয় হয়েছেন এই যে স্যালারির ব্যাপারটা, এবং সার্বিক ক্ষেত্রে সক্রিয় হবেন, যাতে এইখানে প্রবাসী মানুষ, শ্রমজীবী মানুষ এই দেশে আসছে শ্রম দিয়ে তার অর্থ উপার্জন করে তার পরিজনকে মেনটেন করার জন্য। সুতরাং তাদেরও একটা বিবেচনা থাকবে, আমার সেই প্রত্যাশাই আমি রাখি। জি আক্তার ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি আক্তারুজ্জামান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা সম্ভবত আক্তারুজ্জামান ভাই, আমি শুনতে পাচ্ছি, ডিস্টার্ব করতেছে জায়গা। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি যেখান থেকে শেষ করছিলাম ওইখান থেকেই বলি আর কি, তাহলে ভালো হবে। আসলে ওই যে কথাটি আমি হাজী মাহমুদ ভাইও সেই কথাটাই বলছেন। তো তারপরে আমি রিভিউ করতে চাই সেটা হলো যে এখন ব্যবসা বাণিজ্য যদি আমার না থাকে তা আমি ওয়ার্কার দিয়ে কি করব? তো সেই আতঙ্কটা কিন্তু অলরেডি গ্রাস করে ফেলছে। আরেকটা জিনিস হলো যে কুয়েতে অনেক ওয়ার্কার আছে যারা ডেইলি বেসিসে কাজ করে বা তারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করে। এই কাজগুলো কিন্তু অনেক কাজগুলোই এখন কিন্তু প্রায় নাই বললেই চলে। যেমন আমি যে এলাকায় থাকি, জিলিপ আপনি জানেন, আমার এইদিকে যে রুটটা আছে এই রুটটার মধ্যে আমি প্রতিনিয়ত আমি দেখতাম যে মিশরীরা আছে, তারা একেবারেই কিলিবিলি করতো এই রুটটাই। আজকে 1 সপ্তাহ যাবত আমি দেখছি যে তারা এখানে ওইরকম ভাবে আর দেখা যাচ্ছে না। কারণ এইসব ওয়ার্কার গুলা বেশিরভাগই তারা ওই ডেইলি বেসিসে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, যেমন মিস্ত্রির কাজ করে, রঙের কাজ করে, তারপরে পাইপ ফিটিং এর কাজ করে, এইসব কাজগুলা তারা করে থাকে। তো তারা একটা চিন্তা ভাবনা করে দেখলো যে এই কাজগুলি তো আগামী 1 বছর পর্যন্ত আর এগুলা হবে না। যেহেতু এই কাজগুলি হবে না, সুতরাং এখানে বসে বসে সময় কাটানোর চেয়ে চলে যাওয়াই ভালো। তো অনেকে, আমি যেটা জানলাম আর কি, যে তারা হয়তো অনেকে আছে পার্মানেন্টলি চলে গেছে, এবং অনেকে আছে হয়তো তারা পরিস্থিতি দেখে তারা আবার ব্যাক করে আসবে। তবে এখানে একটি বিষয় হইলো যে দেখেন, যেসব দেশের বিষয় দেশে অহরহ বা প্রতিনিয়ত হচ্ছে বা হয়, তারা কিন্তু দেশে যেতে কিন্তু ভয় করে না। আমাদের বাংলাদেশিদের কিন্তু একটা বিরাট বড় ভয় হইলো যে আমি যদি এই দেশ থেকে একবারে চলে যাই তাহলে তো আমি আর এই দেশে আসতে পারবো না। এই ভয়ের কারণেই কিন্তু আমাদের বাংলাদেশে বেশিরভাগ, ওই যে আপনি একটা কথা বললেন যে মানুষের আত্মহত্যা, যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে, সেটার কারণগুলো কিন্তু এটাও একটা কারণ যে আমি আজকে কি হবে, আমার চাকরি নাই, আমি ঘরে বসা, আমার বাড়িতে আমার সংসার চলছে না, এবং আমি যদি চলেও যাই দেশে, আসতে তো আর পারবো না। তো এই জিনিসগুলো কিন্তু আমরা সব প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশিরাই ফেস করি। তো যাই হোক, এখন পরিস্থিতি যেটা সারা পৃথিবীতে, আমাদের ওই বিষয়টাতে একটু, যেখানে আপনি শেষ করলেন যে হৃদরোগ এবং স্ট্রোকের বিষয়, আপনি নিশ্চয়ই জানেন যে করোনার চেয়েও কিন্তু এক ভয়াবহ রূপ ধারণ করেছে হৃদরোগ এবং স্ট্রোক। আমি একটা পরিসংখ্যানে 3 পর্বের একটি ধারাবাহিক নিউজ করেছিলাম, এবং সেখানে একটা পরিসংখ্যান দেখিয়েছিলাম যে এরকম যে গত 15 বছরে প্রায় 3000 প্রবাসী বাংলাদেশি লাশ
বাংলাদেশে গিয়েছে এবং সেখানে সেখানে 34% প্রবাসীরা কিন্তু হৃদরোগ এবং স্ট্রোকে মারা গেছেন, বাকিরা কর্মস্থলে এবং প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন বর্তমানে। এবং সেখানে 15 বছর একটা পরিসংখ্যান দিলাম। এবং 2019 সালের কথা যদি আমি বলি, 2019 সালেই মাত্র 256 জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এবং আপনি যদি সেখানে 2019 সালে 256 জন প্রবাসী বাংলাদেশি এক বছরে, তাহলে সেখানে প্রতি মাসে গড়ে দেখা যাচ্ছে 20 থেকে 21 জন বাংলাদেশিরা মারা গেছে। তার অধিক সংখ্যক যারা মারা গেলেন, এদের অধিক সংখ্যকই হচ্ছে হৃদরোগ এবং স্ট্রোক। এই হৃদরোগ এবং স্ট্রোক কেন হয়, কি কারণ হয়, এবং এই রোগ প্রতিরোধে আমাদের করণীয় সম্পর্কে যদি আপনি একটু খুব সংক্ষিপ্ত বলবেন। হ্যাঁ, সুন্দর। সেটা হলো কি, এখন আমরা এইভাবে বলতে পারি যে 2019 সালে তো আর করোনা ভাইরাস ছিল না, ছিল তো সুতরাং হ্যাঁ ছিল না। যেহেতু 2019 সালেও মারা গেছেন আমাদের অধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশি যারা মারা গেছেন, এটা অত্যন্ত আসলে দুঃখ এবং বেদনাদায়ক। তবে আমি যেটা মনে করি আর কি, যে আমাদের বাংলাদেশিরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু খুবই অসচেতন, যে সচেতনতার কিন্তু যথেষ্ট অভাব আছে। তারপরেও আরেকটা কথা বলতে হয় যে হায়াত মত আল্লাহর হাতে। জি কিন্তু হ্যাঁ, কিন্তু তারপরও দেখেন আমাদের বাংলাদেশি ওয়ার্কারদের থাকার ব্যবস্থা এই দেশে খুব ভালো নয়, তাদের বেতন ভালো নয়, তাদের আকামার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। তাদের যে বেতন পায় বা তারা যেভাবে জীবনযাপন এখানে করে, তারা আসলে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করতে পারে না। তো সেই ক্ষেত্রে তারা অনেক সময় হতাশাগ্রস্ত থাকে, এবং বিশেষ করে যারা অনেক টাকা দিয়ে যারা ভিসা খরিদ করে যারা কুয়েতে এসেছে, তাদের তো মানে হতাশার কোনো শেষই নাই। আমি একটা হিসাব করে দেখলাম, একটা আক্তার ভাই, এখানে এখানে দুঃখিত আপনাকে বলতে চাই, এই যে আপনি বলেন। 3 থেকে 4টি কারণ বললেন মানুষ হৃদরোগ এবং স্ট্রোক, হ্যাঁ, এই 3টি কারণের পিছনে কি এই অধিক অভিবাসন খরচ কি কাজ করে না? এটা কি আমি সেটা এই জি জায়গাটাই আমি আসতেছি। জি জি অধিক অভিবাসন খরচই যেটা 6-7 লক্ষ টাকা খরচ করে সে এখানে আসে। তো 6-7 লক্ষ টাকা খরচ করে আসলে, আমি ফেসবুকের মধ্যে আমাদের কোনো এক ভাই একটা অঙ্কের হিসাব দেখিয়েছিল, হয়তো আপনিও হয়তো দেখে থাকতে পারেন। এই 6-7 লক্ষ টাকার বিনিময়ে সে 3 বছরের কন্ট্রাক্টে বা 2 বছরের কন্ট্রাক্টে এই দেশে আসে। তো এই 2-3 বছরে যদি প্রতি মাসে তার এই 6-7 লক্ষ টাকাকে প্রতি মাসে যদি তার খরচটা হিসাব করা হয়, যে প্রতি মাসে তার কত ব্যয় তার এই অভিবাসন ব্যয় হিসাবে গেল, তাহলে দেখা যায় তার বেতন খুব একটা বেশি থাকে না। তার ব্যয়, তার সঞ্চয় তাকে 30-35 দিনার থাকে। তো 30-35 দিনার যে লোকটা এই দেশে এত কষ্ট করে এসে তাদের বাড়ি ঘর বিক্রি করে, অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে, কারো মায়ের বাবার অলংকার আদি বিক্রি করে এই দেশে আসে, সে যখন একদম শেষ সম্পদ ভিটেমাটি বিক্রি করে কিন্তু বিক্রি করে আসে, সে যখন জানতে পারে যে আমার এই টাকাগুলা কখনো আর এই সংগ্রহ করা সম্ভব নয়, আমি হয়তো এই দেশে খেটে খাবো, আর হয়তো আমার পরিবার বেঁচে থাকবে, আমি কোনো রকমে বেঁচে থাকবো। বাস্তবতা কিন্তু সেটাই, যে আমি 30-35 টাকা দিয়ে তো আমার কোনো কিছু সঞ্চয় হবে না। আমি যে ঋণ করে এসেছি, যে সুদ করে এসেছি, এগুলো তো পরিশোধ করার নয়। ইভেন এখানে যদি সারা জীবনও পড়ে থাকে, তাও তার দ্বারা সম্ভব নয়। জি তবে আমি একটা কথা বলতে চাই এখানে, যে আমরা আসলে কেমন জাতি, আমরা যারা বাংলাদেশিরা, এই জিনিসটা কি আমরা কখনো আওয়াজ তুলেছি? আমরা তো তুলি নাই, আমরা সবাই নীরব ভূমিকাই পালন করেছি। যে বা যারা এই কাজটা করেছে, আমি কিন্তু তাদেরকে সাংঘাতিক ঘৃণা করি, এবং এই কাজগুলো অবশ্যই করা উচিত ছিল না। এটা কিন্তু অর্ধেক, মানে 50% দায়ী হইল এই হৃদরোগ এবং বিভিন্ন হতাশার কারণ। আপনি যে কথাটা বলছিলেন সেটাই। আর আমাদের দেশের মানুষ তো অসচেতন আছেই, তাহলে করণীয়টা কি? হ্যাঁ, করণীয় সেটাই, যে এইটাকে বন্ধ করতে হবে। এই দেশে যদি আমাদের দেশের লোক যদি এই না নিয়ে আসে, আমাদের দেশ থেকে কোনো লোক না আসবে, অসুবিধা নেই। এখানে আমরা যদি সম্মানের সহিত এই দেশে বসবাস না করতে পারি, বা আমাদেরকে যদি না নিয়ে আসা হয়, তাহলে আমরা কেন জোর করে এই দেশের পয়সা দিয়ে এই দেশে আসব? হ্যাঁ, সামান্য খরচ পাতি দিয়ে হয়তো যদি আমরা আসি, সেটা কোনো সমস্যা না। কিন্তু এই ধরনের একটা বিরাট বড় এই পুঁজি বিনিয়োগ করে আমি এই দেশে এসে এই হাড়ভাঙ্গা পরিশ্রম করে আমি শুধু জীবনের এই প্রতিটা মুহূর্ত সংগ্রাম করে যাব জীবনের সাথে, অর্থনৈতিক সংকট মোকাবেলা করার জন্য, এটি তো সলভ হওয়ার নয়, কোনোদিন হবে না এটা।
এটা আমাদের সরকার, আমাদের জনপ্রতিনিধি এবং প্রত্যেককেই এই জিনিসটা নিয়ে বিবেচনা করা উচিত যে এইটার একটা পরিসমাপ্তি হওয়া উচিত, এগুলো যেন আর কোনোদিন না হয়। এইখান থেকে যদি আমাদের সব বাংলাদেশিদেরকে চলে যেতে হয়, আমাদের মনে হয় সেটাই করা উচিত। তবু এই সমস্যাগুলা আর চলতে দেওয়া যায় না। আর যেটা সচেতনতার কথাটা বললাম, দেখেন আমরা চাকরি করি, কাজকর্ম করি, আইসা এক রুমের মধ্যে 10 জন 12 জন আমরা থাকি। হয়তো বা অনেকে একটু ভালো থাকতে পারেন, বা অনেকে আছে এর চেয়ে খারাপ অবস্থায় থাকে। আমাদের একটু বিনোদনের দরকার, একটু বাহিরে যাওয়া দরকার, আমাদের খাদ্য অভ্যাসটা একটু পরিবর্তন করা দরকার। আমি ধরেন মাংস দিয়ে খুব পেট ভরে খাইলাম রাত্রে 10টা 11টা বাজে বা 12টা বাজে, আমি একটু টেলিভিশন দেখে আমি শুয়ে পড়লাম, তাহলে কি হইলো? আমার আমার যে খাদ্যটা আমি যে গ্রহণ করলাম, সেটা তো আমার শরীরের মধ্যে কোনো উপকার তো আসবেই না, বরং আমার এটা মৃত্যুর কারণ হইতে পারে। জি এই যে প্রতিনিয়ত এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন এই যে জীবন ব্যবস্থা এখানে আমাদের, এটা অনেকটা দায়ী। তো মেইন দায়ী এই সবগুলাই, কিন্তু কোনোটার চেয়ে কোনোটা কম দায়ী নয়। তো আমি আমার মনে হয় এই কথাটা আমি বোঝাতে পেরেছি জি যারাই জি নিশ্চয়ই। দেখছেন। জি জি হ্যাঁ, আমি নিশ্চয়ই। আচ্ছা। জি আরেকটি কথা আমি বলতে চেয়েছিলাম করোনা সম্পর্কে, এই দেশের পরিস্থিতি এবং আমাদের করণীয়, বা এই দেশের সরকার কি করেছে। আমি একটি কথা আপনাকে বলতে চাই, এই জি কথাটা আমি প্রথমেই বলতে চেয়েছিলাম। জি দেখবেন এই দেশের সরকার কিন্তু প্রত্যেকটা মানুষের সম্পর্কে কিন্তু খুবই সচেতন। তবে অনেকে মনে করবেন যে আমরা অনেক সময় দেখা যায় কি এই এই দেশের নাগরিকদের মতো সমান সুযোগ সুবিধা পাই না, বা আমরা যখন এই অসুস্থ হইলে এই হসপিটালে আমরা সেই আমরা ফোন করলে বা যদি আমরা যেতে চাই ইমিডিয়েটলি ওখানে ভর্তি হইতে পারি না। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ভুল ধারণা। আমরা যারা অনেকেই এটাকে কিন্তু আমরা ভুল বুঝতেছি এই জন্য, করোনা ভাইরাসটা আপনারা জানেন যে এটার কোনো ওষুধ নাই, এটার কোনো প্রতিষেধক নাই। সেই জন্য ডাক্তাররা এবং এই দেশের অ্যাডমিনিস্ট্রেশন এই জায়গায় উপনীত হয়েছে যে এই ধরনের রোগীগুলা তার নিজের বাসায় যদি সে সুন্দর পরিবেশে যদি সে কোয়ারেন্টাইন মেনটেন করে যদি চিকিৎসা করে, তাহলে হসপিটালের চেয়ে সে ভালো থাকতে পারবে। আমার জানা মতে ফাহিলে আমার এক ফ্রেন্ড অসুস্থ হয়েছিল এই করোনা ভাইরাসে, সে নিজেই চিকিৎসা করে নিজে ঘরের ভিতরে বিভিন্ন ওষুধ খেয়েছে ডাক্তারের পরামর্শে, এবং সে কিছু যে লেবু এটা সেটা করে কিন্তু যথেষ্ট সে মানে সুস্থ হয়ে উঠেছে। পাশাপাশি তার পাশের রুমের একজন কিন্তু হসপিটালে ভর্তি হয়েছিল, এবং সে এবং তার চেয়ে কম বয়সে ছিল, কিন্তু সেই ছেলেটা কিন্তু 10-12 দিন পরে মারা গেছে। তো অত্যন্ত দুর্ভাগ্য যে হসপিটালে গেলেই যে আপনি বেঁচে যাবেন এই রোগ কিন্তু তা বলে না। এই রোগ বলে যে আপনি যতটুকু অন্যর জি চেয়ে, অন্য রোগীদের চেয়ে সেপারেট থাকতে পারবেন, প্রিকশন নিবেন, আপনি সুন্দরভাবে কিছু জিনিস মেনে চলবেন, আপনি সুস্থ হয়ে উঠবেন। এদেশের সরকার এবং এদেশের প্রশাসন কিন্তু সেটাই চেয়েছে। হ্যাঁ, যখন নাকি আপনার খুব বেশি সমস্যা হবে, যেমন আপনার ব্রিথিং ডিফিকাল্টিস, বা আপনি আপনার কফ কাশি খুব বেশি, আপনার জ্বর খুব হাই লেভেলের, আপনার কমছে না, তখন হয়তো এই দেশের সরকার কিন্তু সেই ব্যবস্থা করেছে। কিন্তু সেই জন্য এই দেশের সরকার কিন্তু অ্যাকচুয়ালি কারোই কিন্তু ইগনোর করে না, এখানে কিন্তু অনেকে হয়তো ভুল বুঝতে পারেন। এই জন্য আমি জিনিসটা ক্লিয়ার করতে চাই যে এই দেশের সরকার কিন্তু সবসময় আমার আপনার পাশে আছে। আর নিশ্চয়ই যেভাবে লকডাউন করা হয়েছে বিভিন্ন জায়গায়, সেটা কিন্তু প্রয়োজনই করা হয়েছে। তা আমরা নিশ্চয়ই নাগরিক যারা আছি, যেমন আমরা বাকালায় যাই, আমরা সুপার মার্কেটে যাই, আমরা আমাদের সেফটি কিন্তু নিজেরাই করা দরকার। আমি যদি নিশ্চয়ই আত্মহত্যা করতে চাই, তাহলে আমাকে কে বাঁচাবে? আমি কি করা নিশ্চয়ই উচিত? আমি যদি বাহিরে যাই, ঘরে এসে আমাকে গোসল করা দরকার। আমার কাপড় চোপড়গুলো টয়লেটে রেখে দিয়ে ভালো করে সাবান দিয়ে, ভালো সাবান দিয়ে আমি যদি গোসল করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমি যদি প্রতি 1 ঘন্টা 2 ঘন্টার পর পর আমি যদি আমার মুখগুলা ধুয়ে নেই, হাত পাগুলা ধুয়ে নেই, ভালো করে স্যানিটাইজিং করি, এবং আমরা যেহেতু মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এতেও কিন্তু আমরা হাত পা ধুই, তাহলেও কিন্তু অনেকটা কিন্তু আমরা এই অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা বা নিট এন্ড ক্লিন থাকতে পারি অনেক ভাইরাস থেকে। তাহলে আমরা এই সমস্যার থেকে অনেকটাই পরিত্রাণ পেতে পারি। তো এই জিনিসগুলো আমাদের অনেকের কিন্তু সচেতনতার অভাব আছে। আপনারা যারা লেখালেখি করেন ফেসবুকে, জি শুনছি। জি শুনছি, আপনি কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ,
হ্যালো, জি, শুনছি আপনাকে। হ্যালো। মাহমুদ আলী হাজী ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি, বলেন। আমাদের হ্যালো। আখতারুজ্জামান শামস ভাই বলছিলেন অধিক অভিবাসন খরচের ব্যাপারটা, এবং তিনি বলছিলেন যে এই অধিক অভিবাসন খরচের জন্যই কিন্তু হৃদরোগ, স্ট্রোক এবং বিভিন্ন কারণেই কিন্তু আমাদের প্রবাসীরা মারা যাচ্ছেন, এবং অনেক প্রবাসী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও কিন্তু অনেক কিছুই কিন্তু উনি বলার চেষ্টা করছিলেন। নেটওয়ার্কের কারণে কিন্তু ওনার বক্তব্য অসমাপ্ত। নিশ্চয়ই ওনার কাছে আবার ফিরে আসবো। অধিক অভিবাসন খরচ কমানোর দায়িত্ব কার? আপনি যদি ধন্যবাদ জগৎ ভাই আপনাকে। কারণ এখানে কারণ আমি 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 কারণ কারণ এতগুলো সমস্যা যদি অধিক অভিবাসনের জন্য হয়েই থাকে, তাহলে এই অধিক অভিবাসন খরচ কমানোর দায়িত্ব কার? ধন্যবাদ জগৎ ভাই আপনাকে। আমি একটু পিছনে যেতে হবে আমাকে। আমরা তো আমি 86-এ আসা আমার। তো 86-এ আসার পরে এখানে কিন্তু আমাদের প্রবাসীদের অবস্থা খুব ভালো ছিল, তখন স্যালারিও ভালো ছিল এবং আসার ব্যয়টা কিন্তু খুব কম ছিল। তখন মানুষের খুব বেশি গেলে কারো 30-40 হাজার, কারো 50 হাজার, কারো 60 হাজার এইভাবে গেছে, বা বড় জোর 1 লক্ষ টাকা গেছে কারো কারো। এর বেশি কিন্তু খরচ যায় নাই। তো সেইখানে তখন পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন তিনি কুয়েতের একটা চুক্তি করেছিলেন যে এখানে আমার কোনো বাংলাদেশি শ্রমিক 60 দিনারের বেতনের নিচে কাজ করবে না। সুতরাং তখনকার সময় 60 দিনারের নিচে কোনো বেতন ছিল না কোনো পরিচ্ছন্ন কর্মী অথবা আমরা যেটা এই যে মিউনিসিপালিটি কর্মী বলি, তাদের কারো 60 দিনারের বেতন ছিল না। তখনকার 60 দিনার কিন্তু আমাদের জন্য কম ছিল না, কারণ তখন আমাদের জীবনযাত্রার মানও ছিল অনেক কম, এবং তখন আমাদের পারিবারিক খরচ যেখানে 10,000 টাকায় চলতো, এখন কিন্তু সেখানে 1 লক্ষ টাকায় আমাদের চলে না। কিন্তু কুয়েত 90 পরবর্তী যেমন আগ্রাসনের পর যখন আবার কুয়েতের নতুন ভাবে আমাদের আসা শুরু হলো, আমরা যারা পুরাতন অনেকেই আমাদের আগের কোম্পানিগুলো আমাদেরকে রিক্রুট করেছে, এরপরে যারা নতুন আসছে তখন থেকেই কিন্তু এই যে ভিসার দাম আস্তে আস্তে বাড়লো, এবং স্যালারির হার, বিশেষ করে পরিচ্ছন্ন কর্মী যারা এইখানে কাজ করে, অধিকাংশই আমাদের বাংলাদেশের মধ্যে অধিকাংশ কিন্তু পরিচ্ছন্ন কর্মী, এবং এইখানে আমাদের বাংলাদেশিরাও কিন্তু এইখানে বেশ কয়েকটা বড় ধরনের কোম্পানি করেছেন, পরিচ্ছন্ন কর্মী বাংলাদেশ থেকে নিয়ে আসেন। এটা কিন্তু এদিক দিয়ে ভালো, যেখানে আমাদের কর্মসংস্থান হয়েছে। কিন্তু একজন লোক এইখানে 7 থেকে 8 লক্ষ টাকা দিয়ে আসে, তার বেতন হয় 60 কেডি। 60 কেডিও ছিল না, আপনি জানেন এই গত কয়েক বছর আগে বেতন একদম 15 দিনারে চলে আসছিল ক্লিনিং কোম্পানির বেতন। এরপরে এইখানে ধর্মঘট করার পরে কুয়েত সরকারের পক্ষ থেকে কিন্তু কঠোরভাবে ওইটা নিয়ন্ত্রণ করে কোনো লেবারের বেতন যাতে 60 দিনারের নিচে না হয়, তারা সেই চেষ্টাটা করতেছিল। কিন্তু এরপরেও অনেক কোম্পানি 60 দিনার ঠিকই বেতন লিখছে, কিন্তু অনেকে 60 দিনার পে করে না এবং তাদেরকে অধিক শ্রম খাটায়। যেমন 8 ঘন্টার পরে এখানে লেবার ল অনুযায়ী 8 ঘন্টার পরে প্রতি ঘন্টায় তাদের নিয়ম অনুযায়ী বেতন দিতে হয়, কিন্তু এখানে তারা 12 ঘন্টা 16 ঘন্টা লেবারকে শ্রম দেয়, কিন্তু তাদের সঠিক প্রাপ্যটাও পায় না। এরপরে 7 থেকে 8 লক্ষ টাকা খরচ। এখন আপনি চিন্তা করেন, 1 কেডি যদি 60 কেডি মাসে বেতন হয়, বছরে হলো 720 কেডি, 2 বছরে কত 1440 কেডি। 1440 কেডিতেও আপনার কয় লাখ? আপনি 360 দিনের জন্য আমাদের লাখ 8 লাখও তো হয় না। এখন একজন কর্মী সে 2 বছরের এগ্রিমেন্টে আসে, আর বিশেষ করে ইদানিং যে 7-8 বছর যে লোকগুলো আসতেছে, এগুলো হইলো ওই যে আমাদের এইখানে গভর্নমেন্টের এগ্রিমেন্টে, অর্থাৎ এখানে বলে আকদ হুকুমা, ওইটা কিন্তু ট্রান্সফারও হয় না এখানে। তো এইখানে যারা আসে তাদের 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে আসে, এখানে এসে অনেকে চাকরি পায়ও না, যারা পায় তারা পুরোপুরি বেতন পায় না। এই 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ, আপনার তো তার যে স্যালারিটা 2 বছরে সে পাবে, তার চাইতে বেশি পে করে বাংলাদেশে আসে। তখন এইখানে এসে তখন যখন দেখে তার যে স্যালারি, পোর স্যালারি, তার এখানে তার খাওয়া দাওয়ার পরে বাঁচতেছে না। একজন মানুষ সচ্ছলভাবে আসতে গেলে কিন্তু 50-60 দিনের খরচের নিয়ে স্বাভাবিক চলে যায় জীবন ভাই। আপনারা চলি সমাজে একটু ভালোভাবে খাইতে হইলে কিন্তু 30-40 দিনের নিজে বর্তমানে কুয়েতে খাওয়া যায় না, কারণ যেখানে আমরা 4.5 কেজির চাউল এখন কিন্তু আমাদের 22 কেজি 23 কেজি দিয়ে, আমাদের 350 ফিলিস এখানে ছিল মাংসের কেজি, এখন হচ্ছে এটা 2 দিনার। সুতরাং জীবনযাত্রার মান অনেক বাড়ছে, কিন্তু স্যালারি বাড়তেছে না। দ্বিতীয়ত সে এখানে লোন করে আসছে, জায়গা জমি বিক্রি করে আসছে, তারপর অনেকে সুদ নিয়ে আসছে। এই সমস্ত চিন্তার থেকে আক্তার ভাই যে কথাটি বলছিলেন, মানুষের যখন রোগাক্রান্ত হয়, মানুষ অধিকাংশ টেনশন থেকেই মানুষ বেশি রোগাক্রান্ত হয়, বিশেষ করে হৃদরোগটা
অধিকাংশ টেনশনের কারণে অনেকে এখানে আত্মহত্যা করছে, সেটা আপনিও জানেন, আপনারা নিউজ করেন। এই সমস্ত কারণে অনেকে নিরুপায় হয়ে আত্মহত্যা করছে। তো প্রথম যে জিনিসটা আমি যেটা বলতে চাই, এইখানে আমরা কুয়েতে যুদ্ধের পরবর্তী যত এখানে রাষ্ট্রদূত এসেছেন, সব রাষ্ট্রদূতের কাছে আমাদের একটাই আবেদন ছিল, এইখানে যারা শ্রমিক আসে তাদের জন্য রিক্রুটিং এজেন্সি তাদের রিক্রুটিং ফির এগেনস্টে যে পয়সা আসে সেটা যেন নিয়ে আসে, লেবারকে যেন অধিক টাকা ব্যয় করে এখানে না আসতে হয়, এবং এখানে যারা আসছে তাদের স্যালারিটা ওই জায়গাতে একটু বলতে চাই আপনার, তাহলে আপনার সুবিধা হবে কথা বলতে। এই যে রিক্রুটিং এজেন্সি বলছেন বা অনেক ক্ষেত্রেই বলছেন, বা অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা যারা এখানে আসছেন প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন কোম্পানিতে আসছেন, আমরা অনেক সময় শুনি এবং অনেকেই অভিযোগ করতেও শুনি যে তারা অভিযোগ করেন যে কুয়েত দূতাবাস কেন তাদের অনুমোদন দিল বা ভিসার অ্যাটাচমেন্ট বা যেটাই বলি না করে এরকম কুয়েত দূতাবাসের মাধ্যমে তারা এসছে। কিন্তু কুয়েত দূতাবাস থেকে কিন্তু অনেক সময় বলা হয়েছে, অনেক সময় বলার চেষ্টা করা হয়েছে যে কুয়েত দূতাবাস কিন্তু অনেক সময় অনেক প্রবাসীরা কিন্তু কুয়েতে ইন করেন আসেন, কিন্তু কুয়েত দূতাবাস তাদের সম্পর্কে জানেও না। এখনো যদি কুয়েত দূতাবাসকে জিজ্ঞেস করা হয় যে কতজন বাংলাদেশি কুয়েত দূতাবাসের অ্যাটাচমেন্ট নিয়ে, ভিসার অ্যাটাচমেন্ট নিয়ে তারপর কুয়েত প্রবেশ করেছেন, তারা সে সম্পর্কে অজ্ঞাত। কারণ যে কাজটি কুয়েত দূতাবাসের করার কথা, সেই কাজটা কিন্তু বাংলাদেশ কোনো না কোনো ভাবে হয়ে যাচ্ছে কোনো না কোনো মিনিস্ট্রির মাধ্যমে। সেটা আসলে আপনি নিশ্চয়ই জানেন। এই বিষয়টা যদি একটু আলোকপাত করেন। আমি আপনাকে বলি, এইখানে আমরা তো আপনি যেটা বললাম, আমরা দূতাবাসকে সবসময় অবহিত করছি, এবং যারা এই বাংলাদেশ থেকে মন্ত্রী এমপি যারাই আসেন এখানে, আমাদের অবশ্য কথা বলার সুযোগ হয় ওনাদের সাথে। আমাদের একটাই প্রস্তাব এগুলো থাকে যে যাদের শ্রমিকরা অতি কম পয়সায় তারা কুয়েত আসতে পারে, এবং এখানে আসার পরে তাদের স্যালারিটা যেন ইনশিওর হয়, তারা স্যালারিটা যেন পায়, যেন কাজ পায়। এখানে জীবন ভাই খুব স্বল্প সংখ্যক মানুষ ইন্ডিভিজুয়াল আসে, এটা আপনি জানেন। হয়তো কেউ, আপনি একটা কোম্পানিতে ভালো চাকরি করেন, আপনার বস আপনার ভাই অথবা ভাতিজা বাগিনা কাউকে আনতে হলে একটা ভিসা ইস্যু করে, সেটা হলো ইন্ডিভিজুয়াল। কিন্তু বড় বড় কোম্পানি যারা রিক্রুট করে, একটা এজেন্সির মাধ্যমে এরা রিক্রুট হয়। তো ব্যাপার যেটা হলো, এই রিক্রুটিং এজেন্সি গুলা কিন্তু তারা অধিক টাকা নেয় মানুষের থেকে, নেওয়ার পরে এইখানে আসার পরে মানুষ এখানে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়। বিগত এই মানে হিজ এক্সেলেন্সি আবুল কালাম সাহেবের আগে আমাদের যে হিজ এক্সেলেন্সি মেজর জেনারেল আশরাফুদ্দিন ছিলেন, আশরাফুদ্দিন সাহেব থাকার সময়ে আমরা প্রত্যেক যাদের ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে যে যে আঙ্গিক থেকে পারছি, আমরা ওনাকে বলছিলাম যে আপনি অন্তত এই জিনিসটা দেখেন। তখন উনি বলছিলেন যে আমি ভিসা ট্রেডিং সম্পূর্ণভাবে বন্ধ করব। কিন্তু কিছুদিন পরে উনি নিজেও বলছেন শেষ পর্যন্ত যে এটা বন্ধ করা সম্ভব না। কারণ এখান থেকে নিয়ম হলো, আমরা বলছিলাম যে যেখানে দূতাবাসের মাধ্যমে এখান থেকে কেউ যদি ভিসার জন্য অ্যাপ্লাই করে, তাহলে বাংলাদেশ দূতাবাস সেই কোম্পানিতে যাবে, সেই কোম্পানির লোকের কাজের প্রয়োজন আছে কিনা, সে তার লোকগুলার টাকার ব্যবস্থা ভালোভাবে করতে পারবে কিনা, তার স্যালারি পে করতে পারবে কিনা, সেই সমস্ত দেখে যেন বাংলাদেশ দূতাবাস পারমিশন দেয়। জনশক্তি মন্ত্রণালয় যেন বাংলাদেশ দূতাবাসের পারমিশন উপরে বেস করে যখন ভিসা ইস্যু করে। কিন্তু আমি যেটা আমার কথাটা বলি, তাহলে এখানে যদি দূতাবাস জানেই না কতজন প্রবাসী এখানে এসেছেন, কোন কোন কোম্পানিতে এসেছেন, অনেক ক্ষেত্রে কিন্তু হয়েই থাকে, তাহলে এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে ভাই, আমি বলি এই দায়ভার দূতাবাস নেবে কেন? এই দায়ভার দূতাবাস, আমি এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম আপনাকে। শেষ পর্যন্ত যখন এখানে মেজর জেনারেল আসাদুদ্দিন সাহেব কড়াকড়ি করলেন, তখন এইখানে যারা ভিসা ব্যবসা করেন, যারা রিক্রুটিং ব্যবসায়ী, তারা কিন্তু এই কুয়েত দূতাবাসকে মাইনাস করে পাশ কাটিয়ে বাংলাদেশে জনশক্তি মন্ত্রণালয় থেকে তাদের ভিসা সংক্রান্ত সব কার্য সম্পাদন করে তারা লেবার প্রেরণ করেন কুয়েতে। সুতরাং আমরা যেটা সঠিকভাবে আমরা বলছি, যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী এমপি মহোদয়গণ এখানে আসার পরে আমরা বলার পরে যখন কেউ কর্ণপাত করেন নাই, তাহলে আমরা এটা ধরে নিতে হবে এখানে আমাদের সরকারের আন্তরিকতার অভাব আছে। কারণ যদি সরকারের আন্তরিকতার অভাব না থাকতো, তাহলে এই সমস্ত জনশক্তি মন্ত্রণালয় কি সরকারের আওতার বাইরে? অবশ্যই না। সেটা একটা মন্ত্রণালয়, সরকারের একটা মন্ত্রণালয়। একটা মন্ত্রণালয় যদি এই সমস্ত কার্যকলাপ করে, এখানে দূতাবাস যদি রিপোর্ট করে, সেটা যদি সরকার না দেখে তাহলে দেখবে কে? সুতরাং আমার যেটা মনে হয়, এটা ওই যে আমাদের একটা আপনার খেয়াল আছে কিনা, মাননীয় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবুজি সাহেব সংসদে বলছিলেন যে আমি ওই যে রাঘব বলদের ব্যাপারে যে এদের
শিকড় অনেক গভীরে। তো আসলে যারা রিক্রুটিং ব্যবসা করে তাদের শিকড় অনেক গভীরে। ইদানিং বিভিন্ন কার্যকলাপে এবং বিভিন্ন কারণে আমরা দেখতে পাচ্ছি যে এটা বাংলাদেশে এটার শিকড় অনেক গভীরে। যদি বাংলাদেশ সরকার আন্তরিক না হয় এবং জনশক্তি মন্ত্রণালয় যদি আন্তরিক না হয়, তাহলে এই সমস্যার সমাধান কারো পক্ষে করা সম্ভব না। আচ্ছা আচ্ছা, খুব সংক্ষিপ্ত ভাবে মাহমুদ আলী হাজী ভাই, খুব সংক্ষিপ্ত ভাবে আপনাকে জিজ্ঞেস করব, অভিবাসন খরচ কমানোর দায়িত্ব কার? খুব সংক্ষিপ্ত ভাবে যদি বলেন এবং খুব সংক্ষিপ্ত ভাবে এর পরামর্শ দেন, খুব সংক্ষিপ্ত ভাবে। না, অভিবাসন খরচ তো আমাদের বর্তমান যে প্রত্যেক দেশেরই রিক্রুটিং এজেন্ট যারা থাকে, তারা যখন বাইরের দেশে কোনো লেবার সাপ্লাই করে তখন তাদের সরকারি একটা ফি নির্ধারিত থাকে। বর্তমানে সঠিক কত আছে আমার জানা নেই, তবে খুব বেশি না। অভিবাসন খরচ কমানোর দায়িত্ব যদি বাংলাদেশ সরকারের থাকে, তাহলে এই ক্ষেত্রে নিশ্চয়ই আপনার একটা পরামর্শ থাকবে। আপনি পরামর্শ কি পরামর্শ? অবশ্যই, সেটা তো আমরা সব সময় যারা মন্ত্রী এমপি যারা আসে, যে সময় যে আসছেন আমরা এটা বলছি। এবং আজকে আপনার এই লাইভ অনুষ্ঠান থেকে আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকেও আমি আজকে আমাদের এই প্রবাসীদের পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করব। আমরা জানি উনি প্রবাসী বান্ধব এবং প্রবাসীদের জন্য ইতিমধ্যে উনি অনেক কিছু করেছেন। আমাদের প্রবাসীদের অনেক দাবি দাবা উনি মেনেছেন। আমাদের জন্য 2% প্রণোদনার ব্যবস্থা করেছেন। আমি প্রবাসীদের পক্ষ থেকে উনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই হিসাবে আমাদের প্রবাসীদের, বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসী, অন্য দেশে আমি গেলাম না, যেটা হচ্ছে সেটা তো উনিও দেখছেন ইউরোপে যেগুলো হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা বৈধভাবে ভিসা নিয়ে আসেন এবং এসে এইখানে অবৈধ হয়ে যান। প্রথমত আরেকটা ব্যাপার যেটা হলো, আসে কিন্তু আমরা বৈধ ভিসা নিয়ে আসার পরে কিন্তু আমরা এখানে অবৈধ হয়ে যাই। আমরা কেন অবৈধ হয়ে যাই সেটার কারণ অবশ্যই গভর্নমেন্ট জানেন এবং সেটার দায়িত্ব গভর্নমেন্টের। কারণ 7-8 লাখ খরচ করে আসার পরে একজন লোক যখন আসার পরে প্রথমই তার রেসিডেন্স এখানে হয় না, বা অথবা আগামা লাগে না, সে চাকরি পায় না, সে ইলিগেল হয়ে যায়। ইলিগেল হয়ে সে পুলিশের হাতে ধরা খেয়ে তারপরে এখানে প্লান্টি দিয়ে পেয়ে তারপর বাংলাদেশে যায়। এবং আপনি জানেন এখানে কেউ যদি গালফ থেকে যায় তাহলে 5 বছরের ভিতরে শেয়ারিং করতে পারে না, কেউ যদি ইলিগেল হয়ে যায়। তো এই সমস্ত ব্যাপারগুলো আমি আপনাদের এই লাইভের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই জিনিসগুলি তুলে ধরতে চাই এবং আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমি সবিনয় আবেদন জানাই, অন্তত মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের প্রতি আন্তরিক হন, অবশ্যই আমাদের এই সমস্যাগুলো সমাধান হওয়া খুবই স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আমাদের আর এই ভোগান্তির শেষ কবে হবে আমরা জানি না। আর আমরা যে প্রবাসে কত লাশ দেখবো আর কত ভোগান্তির শিকার হবো সেটা কত আল্লাহ ভালো বলতে পারে। জি জি জনাব, আসছি আপনার কাছে। আখতারুজ্জামান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা একটু অপেক্ষা করছি। আচ্ছা, যেহেতু আপনি অধিক অভিভাষণ করে, মাহমুদ ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আখতার ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমাদের মনেই হচ্ছে যে আখতার ভাই রীতিমতো প্রাণপণ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আপনার নেটওয়ার্কের সঙ্গে, এবং নেটওয়ার্কের হাই স্পিড নেটওয়ার্ক পাচ্ছেন না, ফলে কিন্তু আমাদের সাথে যোগ দিতে পারছেন না। আপনি কি শুনতে পাচ্ছেন আখতার ভাই আমাকে? উনি অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু শুনতে পাচ্ছি না, বলছেন কিছু, আমরা শুনতে পাচ্ছি না। মাহমুদ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। তাহলে সমস্যাটা ওনার দিক থেকে হচ্ছে। আমি কি বলবো? জি, আমি 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 আপনার কাছে আসছি। সমস্যা শোনা যাচ্ছে না। আচ্ছা, কুয়েতের বাংলাদেশ দূতাবাস নিশ্চয়ই অনেক ভালো ভালো কাজ করে, প্রবাসীদের স্বার্থ কাজ করে নিঃসন্দেহে। আমরা অতি সম্প্রতি জানি যে অপর্যাপ্ত স্টাফ, মানে পর্যাপ্ত স্টাফ নয়, সে কারণে কিন্তু কাজের সক্ষমতা নিয়েও কিন্তু আসলে অনেক
জটিলতার সৃষ্টি হয়। অর্থাৎ কাজ আমরা যেরকম প্রত্যাশা করি সেরকম হয় না অপর্যাপ্ত স্টাফ থাকার কারণে। প্রশংসা আমি করতে বলবো এই জন্যই যে তারা তো প্রবাসীদের স্বার্থে কাজ করছে। কোন কোন কাজগুলো আমাদের স্বার্থ সংশ্লিষ্ট হচ্ছে এবং কোন সেবাগুলো আসলে ওনাদের কাছ থেকে পাচ্ছি এবং আমরা উপকৃত হচ্ছি, আপনি যদি একটু বলেন। আচ্ছা, যাক, ধন্যবাদ আপনাকে জীবেদ ভাই। আমি আগের কথাটা আমি শেষ করতে পারি নাই, এর মধ্যে শেষ হয়ে গেল। যে কথাটি চাচ্ছিলেন যে অভিবাসন ব্যয়ের কথাটা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আবেদন থাকবে যে সরকারের এখানে যারা আমরা মধ্যপ্রাচ্যে যারা এগ্রিমেন্টে আসে তাদের কিন্তু এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী তাদের এখানের যে নিয়োগকর্তা কিন্তু তাদের টিকেটের খরচ বহন করার দায়িত্ব। বাংলাদেশে শুধু খরচ হবে তাদের এই যে মেন পাওয়ার যে ব্যাপারটা ফিস যাবে সেটা হয়তো, এবং তাদের যে রিক্রুটিং এজেন্সির দায়িত্ব সরকার কর্তৃক নির্ধারিত যে ফিটা থাকবে সেটা হয়তো সব মিলিয়ে আপনি 1.5 লক্ষ টাকার উপরে হওয়ার কথা না। এর ভিতরে যদি হয় তাহলে মানুষের একটা এর ভিতরে থাকে, তো সাশ্রয়ের ভিতরে তাকে মানুষ এখানে আসলেও খুব একটা টেনশন বুক করে না। তো আমাদের সেটাই আবেদন হইল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনি মাননীয় প্রধানমন্ত্রী যেন প্রবাসীদের, যেহেতু উনি প্রবাসী বান্ধব, প্রবাসীদের অনেক ভালো কাজ উনি ভালো প্রবাসীদের জন্য করেছেন, আমরা প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং এই জিনিসগুলা উনি যদি নিজে দেখেন তাহলে অবশ্যই আমরা উপকৃত হব। আমরা প্রবাসীরা বা বাংলাদেশের নাগরিক তার সন্তান সম, সুতরাং এক মায়ের কাছে প্রবাসীদের এই আবেদন অবশ্যই উনি ফেলবেন না, সেটা আমরা প্রত্যাশা করতে পারি। আর আপনি যেটা বলেছেন এখানে দূতাবাসের এই যে লোকজনের যেটা সংকট, সেটা আসলে অবশ্যই বাস্তবে। এখানে প্রায় আমরা 3 লক্ষের উপরে প্রবাসী, সেখানে যে স্টাফ যারা আছেন এরা কিন্তু এটা আজ থেকে না, আপনি জানেন জনাব হিজ এক্সেলেন্সি শাহেদ রেজা সাহেব থাকতেও উনি কিন্তু দূতাবাসের লোকজন কিন্তু তাদের ডিউটির পরেও 2 ঘন্টা 4 ঘন্টা অতিরিক্ত কাজ করেছে যে আমাদের পাসপোর্ট গুলার জন্য। তখন কিন্তু উনি পাসপোর্ট গুলা কমপ্লিট করেছিলেন ওনার সময়, আপনার নিশ্চয়ই মনে আছে। এরপরেও এখানে আমাদের যেহেতু এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, এখানে একজন লোক মারা গেলে তার লাশ প্রেরণ করা, এরপরে আমাদের পাসপোর্ট রিনিউ করা, এখানে কূটনৈতিক কাজ সম্পন্ন করা, বিভিন্ন কাজ আছে। হ্যাঁ, এইসব কার্যক্রমের জন্য ওনারা শুক্র এবং শনিও কিন্তু এখন দূতাবাস খোলা রেখেছে। জি হ্যাঁ, এটা তাদের ধন্যবাদ জানাই, কারণ আমি গত সপ্তাহে আমি একদিন গিয়েছিলাম, দেখলাম যে এই অবস্থার মধ্যে ওনারা যেহেতু দূতাবাসের 4 জন লোক করোনায় আক্রান্ত ছিলেন এবং প্রত্যেকে কিন্তু কোয়ারেন্টাইনে ছিলেন ওনারা, এবং কুয়েতের সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু লকডাউন ছিল দূতাবাস বেশ কিছুদিন। কুয়েত স্বাভাবিক দ্বিতীয় ধাপে ফিরে আসার পরে দূতাবাস ওপেন হয়েছে এবং ওনারা পাসপোর্টের নবায়নের কাজ এবং বিতরণের কাজও শুরু করেছেন। তো এবং অন্যান্য কার্যাদিত লাশেরটা তো সবসময় ওনারা করেছেন। লাশ প্রেরণের শুধু করোনার লাশ সেখান থেকে প্রেরণের রাষ্ট্রীয় সমস্যার কারণে হয় নাই, না হয়তো স্বাভাবিক লাশগুলা তো ওনারা সবসময় প্রেরণ করেছেন। তো আমি এটাও আশা করব আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা সবসময় আসছেন, আমরা এটা কিন্তু সবসময় দাবি করছি যে আমার দূতাবাসে আমাদের লোকজন বাড়ানোর জন্য, যাতে, কারণ দূতাবাসে যদি লোকজন বেশি থাকে তাহলে আমাদের সেবাটা আমরা পেতে, হ্যাঁ, ভালো সেবা পাবো এবং সবকিছুতে আমাদের সময় কমে যায়। এবং বর্তমানে আমাদের কমিউনিটির পক্ষ থেকে একটা দূতাবাসের 14তম একটা দাবিও প্রেরণ করা হয়েছে, সেটা বোধহয় আপনিও জানেন। আমরা আশা করব দূতাবাসের জন্য আমাদের সেই দাবিটুকু পূরণ করেন, এবং সেটা পূরণ করতে গেলে ওনাদের লোকবলেরও প্রয়োজন আছে। এবং আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করব আমাদের কুয়েত প্রবাসীদের পক্ষ থেকে ওনারা যেন দূতাবাসের লোকবল বাড়ান এবং আমাদের কার্যক্রম আরো যেন সহজ এবং খুব দ্রুত গতিতে হয়, সেই ব্যবস্থাটাই যেন করেন। ধন্যবাদ আপনাকে। জি আক্তার ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে পাচ্ছেন শুনতে? জি আপনাকে শুনতে পাচ্ছি। খুব সম্প্রতি আমরা আসলে খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে, 1 ঘন্টার বেশি সময় ধরে আমরা আলোচনা করছি। খুব সম্প্রতি একটা অভিযোগ কিন্তু খুব বেশি করে শোনা যাচ্ছে, অপরিশোধিত বেতন এবং এক আকামার জন্য এককালীন অধিক টাকা। অর্থাৎ যে পরিসংখ্যানটা আপনি একটা সময় দেওয়ার চেষ্টা করেছিলেন, ওই পরিসংখ্যানটা কোনো একটা জায়গায় কিন্তু আমি দিয়েছিলাম যে একজন প্রবাসীর বেতন 60 দিনার, একজন প্রবাসী বাংলাদেশের বেতন 60 দিনার, 1 বছরের আকামার জন্য তাকে 360 দিনার এককালীন দিতে হচ্ছে। আমরা যদি এই ক্ষেত্রে অঙ্ক কষি যে প্রতি মাসে তাকে কত দিতে হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে 31 দিনারের মতো তাকে প্রতি মাসে দিতে হচ্ছে এবং অবশেষে 28 দিনার তার পকেটে ঢুকছে বেতন। এই 28 দিনার দিয়ে সে কি করবে? তারপর অপরিশোধিত বেতন, এই সমস্যাটা কিন্তু প্রবল। এই বিষয়টা আসলে খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং অনেকেই কিন্তু এ কারণেই কিন্তু চিন্তিত
উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছে। হৃদরোগ, স্ট্রোক তারও কিন্তু অন্যতম কারণ। এই বিষয়টা যদি আপনি একটু বলেন। কথাটা অ্যাকচুয়ালি আগেও একটু আমি আলোকপাত করেছিলাম, জি, তবে জি, জি, এই নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে আমি কমপ্লিট করতে পারি নাই। জি, তারপরও যেটা আমি বলতে চাই, আমরা যখনই আলোচনা করি, এই আলোচনার থেকে যদি জনগণ যদি কিছুটাও উপকৃত হয়, জি, সেটাই হবে এই প্রোগ্রামের সার্থকতা। জি, নিশ্চয়ই, তো নিশ্চয়ই। হ্যাঁ, সেটাই হবে প্রোগ্রামের সার্থকতা। তো ঘুরে ফিরে আমি যেটা বলতে চাই সেটা হলো কি, এই দেশে আমরা যারা চাকরিজীবী এখানে আছি, তারপরে চাকরির পাশাপাশি আমরা করি কি সমাজসেবা বা বিভিন্নভাবে জি, আমরা রাজনীতি বা জি, যেটি বা আপনারাও যারা আছেন যেমন সাংবাদিকতায় জড়িত আছেন, বিভিন্ন নিউজ বা সমাজের জি, উপকারে আসে এরকম জিনিসগুলি আপনারা তুলে ধরতে চান। জি, আপনাদের উদ্দেশ্য সেটাই। জি, জি। একটু আউট হয়ে গেছিল, না, জি, জি, শুনছি এখন, আবার শুনছি, কানেক্ট হয়েছি। শুনছি। জি, জি, কন্টিনিউ করেন। হ্যালো, শুনছি আপনাকে। শুনছি আপনাকে, কন্টিনিউ করেন। হ্যালো, জি, শুনছি আপনাকে। শোনা যাচ্ছে আমাকে? জি, জি, শুনছি। জি, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো, জি, আপনাকে শুনতে পাচ্ছি আপনাকে। শোনা যাচ্ছে আমাকে? জি, জি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। খুব ছোট্ট করে এর সম্পর্কে যদি মাহমুদ ভাই কিছু বলেন। জি, বলুন। আহ, দেখি আমরা। এখন জি, এখন শোনা যায়? জি, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, ওই একটা কল ঢুকছিল এই জন্য ডিস্টার্বটা হয়েছে। জি, যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, দেখেন এই দেশে আমাদের গার্জিয়ান হলো এমবেসি, দূতাবাস। আপনি জানবেন যে বিগত রাষ্ট্রদূত যিনি মেজর জেনারেল আসাদুদ্দিন সাহেব যখন ছিলেন, তখন জি, কিন্তু এখানে আহ, আহ, কুয়েতের যে বিভিন্ন পর্যায়ের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আম জনতা আপামর কুয়েতে ছড়িয়ে ছিটিয়ে লেবার শ্রেণীর সবাইকে কিন্তু উনি আহ্বান করতেন প্রতি মাসের 15 তারিখে, বুধবার সম্ভবত, উনি একটা মত বিনিময় করতেন। এবং উনি একটা কথা বলতেন যে আপনাদের যাদেরই যে কোনো বিষয়ে কোনো সমস্যা আছে বা আপনারা কোনো কিছু জানতে চান বা বলতে চান, আমার একটা কমপ্লেন বক্স আছে, ওখানে আপনারা ওইটা করতে পারেন বা আপনাদের সমস্যা সম্পর্কে বলতে পারেন। তো এই সময়ে কিন্তু অনেকের মন্তব্য বা মতামত অনেকেই দিয়েছে, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে কি অনেক উপকারও হয়েছে এবং এমবিসিরও কাজকর্মের কিছুটা গতি বেড়েছে। একটি কথা বলতে হয় আসলে, যেটা ওই হাজী মাহমুদ ভাই বলেছেন, এমবিসিতে কিন্তু লোক বলের কিন্তু যথেষ্ট অভাব, সেটা আগেও ছিল, এখনো আছে। এবং কেন যে এই কুয়েতের মতো জায়গায় লোকবল বৃদ্ধি করা হয় না, সেটা আমার আজও বোধগম্য নয়। যাক, সে এই এই বিষয়টা একটি আংশিক বিষয়, এটা আগে থেকেই বর্তমান চলমান। বর্তমান করোনা পরিস্থিতিতেও কিন্তু আমাদের 4 থেকে 5 আরো জন স্টাফ আরো সংকট দেখা দিয়েছে। জি, তবে যে কথাটি বলতে চাই সেটা হলো কি, অবশেষে কিন্তু আমাদের গার্জিয়ান কিন্তু আমাদের এমবেসি। তো জি, এখানে মনে করেন যে কোনো কোম্পানি বেতন দেয় না, অপরিশোধিত বেতন, বা এই যে আকামার জন্য যে 360 দিনার করে নেওয়া হচ্ছে প্রতি বছর। তো জি, 360 দিনার করে যদি প্রতি বছর একটা লোক যদি পেমেন্ট করে, তার এখানে কাজ করার আর কি দরকার আছে? এখানে খেটে জি, খেটে খেয়ে এখানে তার জীবন যাপন করা, এই কুকুরের মতো জীবন। তো এখান থেকে তো আর কোনো কিছু তার আর এই ফ্যামিলিকে দেওয়া বা নিজের একটু আরামায়েশে থাকা কিভাবে আর সম্ভব 60 দিনের বেতন কিভাবে সম্ভব? এককালীন 360 দিন? আর কুকুরের মতো জীবনযাপন যদি করবে, সে আসলে প্রবাসে আসছেই বা কেন? একটু ভালো থাকার জন্য, পরিবারকে একটু ভালো কিছু দেওয়ার জন্য, ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেওয়ার জন্য। এই জন্যই তো তার এখানে আসা। না হলে তো এরকম জীবন যেমন তো বাংলাদেশে আমার মনে হয় এর চেয়ে ভালো থাকতে পারতো। তো এটার প্রতিকার যদি বলতে চান, সেটা হলো কি, আমাদের এই জিনিসগুলা নিয়ে সরকারকে এগুলা জানাতে হবে যে এগুলার সরকারের সুদৃষ্টি থাকতে হবে এদিকে। এবং আমাদের বাংলাদেশ দূতাবাস অনেক কিছুই করার আছে, নাই কেন, সবকিছুই করতে পারে, কেন করতে পারবে না? এখানে কোন কোম্পানিগুলো এগুলা করতেছে আমরা জানি না, সবাই জানি। আমি কিন্তু জানি এখনো একটা কোম্পানি 1 বছর যাবত বেতন দেয় না।
এবং লেবারগুলি ভয়ে কারো কাছে বলে না, কারণ যারাই কমপ্লেন করছে এ পর্যন্ত তাদেরকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওভারঅল শেষ পর্যন্ত কিন্তু তাদের গন্তব্যস্থান বাংলাদেশেই হয়েছে। তো আচ্ছা, এই ওইখানে যে ওইখানে ওইখানে একটা জিনিস আমি আমি বলি। এরকম যখন আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কুয়েত দূতাবাসের মাননম্বর রাষ্ট্রদূত এবং সম্মানিত কর্মকর্তাদের, এই যে আপনি বললেন নিশ্চয়ই কোম্পানিটির কাজ নেই, বেতন দেওয়ার ক্ষমতা নেই, এরকম সমস্যাই কিন্তু হচ্ছে। তো এই বিষয়গুলো একটা কোম্পানিতে, এই যে একটা কোম্পানিতে অনেক কোম্পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক কোম্পানির নামে মাত্র কোম্পানি, তারা কিন্তু ভিসা বাণিজ্যের জন্য কোম্পানি খুলেছে। এইসব কোম্পানি ভিসা যখন বাংলাদেশে প্রেরণ করা হয়, দূতাবাস কিন্তু জানেই না, এবং তারা কিন্তু এই কুয়েতেও আসে। তো এগুলো যদি কুয়েত দূতাবাস জানতো যে এইসব কোম্পানির ভিসা বাংলাদেশে যাচ্ছে, তাদের কাছ থেকে অ্যাটাচমেন্ট যাচ্ছে, তাদের অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, তাহলে এইসব কোম্পানিকে কি দূতাবাস মেকশিওর করতো না, নিশ্চিত করে নিত নিশ্চয়ই তাদের অ্যাকোমোডেশন, তাদের ট্রান্সপোর্ট, তাদের স্যালারি। মাহমুদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। এটা যদি কোম্পানি, তাহলে এটা যদি দূতাবাস করতো, তাহলে নিশ্চয়ই দূতাবাসকে আমরা দোষারোপ করতাম। যেহেতু দূতাবাসের অজ্ঞাতে, দূতাবাসের অ্যাপ্রুভ ছাড়া ভিসা যাচ্ছে বাংলাদেশে, আবার এই যে আপনি বলেন কর্মসংস্থান বিভাগ থেকে তারা কিন্তু কোনো না কোনো ভাবে আসছেন ওখান থেকে অ্যাপ্রুভ নিয়ে, তাহলে কিভাবে আমরা দূতাবাসকে দোষারোপ করি? দূতাবাস যেহেতু এখানে বাংলাদেশে এখানে দূতাবাস আমাদের কুয়েতে দূতাবাস প্রতিষ্ঠিত হয়েছে শুধু এখানে আমাদের প্রবাসীদের স্বার্থে, এখানে কূটনৈতিক স্বার্থ রক্ষার স্বার্থে। এখানে রাষ্ট্রদূত যিনি, উনি আমাদের মহামান্য প্রেসিডেন্টের এখানে উনি প্রতিনিধি। সুতরাং যদি যেটা আমাদের জনশক্তি মন্ত্রণালয় যদি কিছু করে থাকে, কিন্তু এই দায়ভারও কিন্তু আমাদের দূতাবাস যদিও নিবে না, কিন্তু রাষ্ট্রীয় ব্যাপারটা যেহেতু আমরা বাংলাদেশি এবং দূতাবাস হইলো বাংলাদেশের, সুতরাং এইখানে কোনো শ্রমিক যদি বিপদে পড়ে তাহলে কিন্তু এর দায়ভার ওনারা এড়াতে পারেন না, যেটা মানবিক কারণে। কারণ অবশ্যই। আচ্ছা, আমি মানবিক আমার কারণে কথাটা হাজী জি, জি, সাহেব, জি। আমি ওই কথাটা শেষ করতে পারছিলাম না, সেটাই জি, যে জি, 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 আচ্ছা, ঠিক এখানে আছে, অসুবিধা না, আক্তার ভাই আপনি শেষ করেন। জি, আহমেদ জি। জুবেদ ভাই, অসুবিধা আপনি নেই। যে কথাটা প্রকারান্তরে বলতেছিলেন যে দূতাবাস কি করতে পারে, তাহলে আমি যদি বলি যে দূতাবাস তো এগুলাই দেখবে। শুনেন, এখানে পাসপোর্ট নবায়ন কিংবা আদার যে কাজগুলা, এগুলা যদিও অনেক কাজ, সেগুলা করার জন্য কিন্তু দেখেন ইন্ডিয়ান এমবাসি কিন্তু পাসপোর্ট নবায়ন অনেকগুলা কিন্তু তারা নিজেরা করে না, তারা কিন্তু একটা কোম্পানিকে কন্ট্রাক্ট দিয়েছে। তো এটার জন্য কিন্তু একটা দূতাবাসের প্রয়োজন না, দূতাবাসের আরো কাজ আছে। দূতাবাস একটা দেশের সাথে একটা দেশের স্বার্থ রক্ষায় কাজ করে। দূতাবাস তার দেশের নাগরিক যদি এই দেশে বসবাস করে, তার সুবিধা অসুবিধা বা তার স্বার্থ রক্ষা মানে দেশের স্বার্থ রক্ষা করা, সেটা কিন্তু সবসময় করতে হয় এবং করতে হবে। যদি প্রয়োজন মনে করেন দূতাবাস যে আমার এখানে অনেক কিছু করণীয়। জি, শুনছি আপনাকে। হ্যালো, জি, শুনছি আপনাকে। জি বলেন আক্তার ভাই, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, মাহমুদ ভাই, আপনি বলতে পারেন। উনি আসলে আবার ওনার কাছে আমরা ফিরে আসবো। তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, যেহেতু দূতাবাস তো এটা বাংলাদেশেরই এবং জনশক্তি মন্ত্রণালয় বাংলাদেশের একটি মন্ত্রণালয়, সুতরাং সবই সরকারের। দূতাবাসও তো বাংলাদেশ সরকারের বাইরের কেউ না, জনশক্তি মন্ত্রণালয় সরকারের বাইরের কেউ না। আমি যদিও বলছিলাম যে দূতাবাসকে পাসকে দিয়ে ভিসাগুলা ইস্যু হয়, সেহেতু দূতাবাস এটা কুপ্রকাশ করতে পারেন যে আমাদের জানার বাইরে এগুলা হয়েছে। কিন্তু এইখানে যদি কোনো শ্রমিক বা কোনো প্রবাসী যদি সমস্যায় জর্জরিত হয়, এর দায়ভার কিন্তু দূতাবাস এড়াতে পারে না। কারণ আমি যদি আমার কোনো সমস্যা নিয়ে দূতাবাসে যাই, তাহলে দূতাবাসের কাজ হলো আমাকে শেল্টার দেওয়া, এবং আমার কি সমস্যা আছে সেটা, আমার যদি আমার কোম্পানির সাথে কোনো সমস্যা থাকে সেটা নিরসন করা, যদি আমার ব্যক্তিগত কোনো সমস্যা থাকে এবং দূতাবাস কর্তৃক সেটা নিরসন করা সম্ভব হয় তাহলে দেওয়া, এইগুলা, হ্যাঁ, এটা সমাধান কিন্তু দূতাবাসী। কারণ যেহেতু এখানে দূতাবাস আমাদের সরকারের প্রতিনিধি এবং আমাদের এইখানে আশ্রয়স্থল হইলো দূতাবাস, প্রবাসীদের আশ্রয়স্থল হইলো আমাদের দূতাবাস। সুতরাং এইখানে আমরা কোনো প্রবলেম ফেস করলেই আমরা তাদের কাছে যাবো, এটা স্বাভাবিক। কারণ সন্তান যখন কোনো সমস্যা হয় তখন তার মায়ের কাছে যায়, তার বাবার কাছে যায়। ঠিক এইভাবে দূতাবাসটাও কিন্তু প্রবাসীদের জন্য একটা আশ্রয়স্থল। সুতরাং মানবিক কারণে উনারা শুধু জনশক্তি মন্ত্রণালয়ের
এই সমস্ত কার্যকলাপের জন্য ওদেরকে দায়ী করে ওনারা কিন্তু এই দায়ভার এড়াতে পারেন না, সেটা আমি যেটা মনে করি। আমি বলছিলাম যে দূতাবাসকে আমরা এখন বলতে পারতাম যে এরকম ভিসা বাণিজ্য যেসব কোম্পানি করে এইসব কোম্পানির অ্যাপ্রুভ দেয়া, এইসব কোম্পানি থেকে ভিসা বেরিয়েছে, এইসব কোম্পানির ভিসার অ্যাপ্রুভ দেয়া হয় কেন? দেশে এইসব ভিসা পাঠানোর আগে যে ওনারা অ্যাটাচমেন্ট দেন, তাহলে ওনারা আমি বিষয়টি বলছিলাম। আচ্ছা আক্তার ভাই, যে বিষয়টিতে আপনি ছিলেন, আমি কথাটাকে একটু মাহমুদ ভাই বলছেন কথাটা, সেই কথাটাকে আমি একটু বলি। দেখেন, আমি এখানে কুয়েতের আমাদের লেবারের সমস্যা বা যে কোনো বিষয়ে যে আমরা এই জিনিসটা, যেহেতু ভিসার যে বিষয়টা আপনি যেটা বোঝাইতে চাইছেন যে এটা অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে এটা তারা ওইখান থেকে অ্যাটাস্টেশন করে এখান থেকে নিয়ে আসে, দূতাবাস জানে না। হ্যাঁ, আমি ধরে নিলাম যে দূতাবাস জানে না, এটা সত্য। কিন্তু যখন এই লোকগুলা সমস্যায় পড়ে, তাহলে দূতাবাস কি ফেস করতে হয় না? দূতাবাসে তখন ভাঙচুর করে। দূতাবাসে ভাঙচুর করে, দূতাবাস তখন কোম্পানির সাথে কথা বলতে হয় এবং তাদের পাওনা দেওনা নিয়ে কাজ যে করে না তা না, তারা করে। আমি বলছিলাম যে দূতাবাস যদি এরকম হতো, জনশক্তির ওই জায়গা থেকে দূতাবাসকে পাশ কাটিয়ে যদি কাজটা না হতো, তাহলে এখন আমরা দূতাবাসকে বলতাম এই ধরনের কোম্পানির ভিসা কেন পেল বাংলাদেশ? জি, কেন হলো পাবেন? জি, আপনার প্রশ্নের উত্তর পাবেন। সেই জায়গায় আপনি জানেন যে দূতাবাস অসহায়, তাই না? দূতাবাস অসহায়। হ্যালো, জি জি শুনছি, শুনছি, জি শুনছি আপনাকে। হ্যালো, জি শুনছি, আপনি কন্টিনিউ করতে পারেন। জি মাহমুদ ভাই, আপনি বলতে পারেন। আক্তার ভাই আসলে গ্যাপ পড়ে যায় মাঝে মধ্যে। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, যেহেতু দূতাবাস এইখানে আমাদের আশ্রয়স্থল, সুতরাং আমরা সমস্যার সম্মুখীন হলে তো ওনাদের কাছে যাব, সুতরাং সাফারটা তো ওনাদেরই করতে হয়। সুতরাং ওনারা যদি ভালোভাবে দেশে, এখানে রাষ্ট্রদূত যিনি থাকেন, ইনি তো প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারেন সব সময়, ওনার লাগে তো সব সময় প্রধানমন্ত্রীর দরজা খোলা। উনি যদি প্রধানমন্ত্রীকে এই সমস্ত জিনিসগুলো অবহিত করেন, তাহলে তো আমার মনে হয় প্রধানমন্ত্রী অবশ্যই ব্যবস্থা নিতেন। যেহেতু দূতাবাস এখানে তাকে, দূতাবাসকে পাশ কাটিয়ে কেমনে রিক্রুটিং ব্যবসায়ীরা বা ভিসা যারা ব্যবসা করে তারা কেমনে জনশক্তি থেকে পারমিশন নিয়ে লোকজন এখানে সাপ্লাই করে, এবং সাফারটা করতে হয় এখানে দূতাবাসকে। দূতাবাসে ভাঙচুর হয়েছে, দুইবার দূতাবাস ভাঙচুর হইলো, কিন্তু এটা আমাদের দেশের জন্য দুর্নাম। আমাদের যদি দূতাবাস, আমাদের লোকজন যদি সেখানে যাইয়ে ভাঙচুর করে, তাহলে এটা আমাদের দুর্নাম। কিন্তু মানুষ কেন করে? মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন তে সামনের দিকে অগ্রসর হয়। তো এইটা আমাদের একটা দুর্নাম। সুতরাং এই দুর্নামের বাগী আমরা যদিও হই, কিন্তু এর অংশটা তো জনশক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের এবং দূতাবাসের। কেউ আমরা দায়ভার এড়াতে পারি না, এখানে সবাই সম্পৃক্ত। এখানে লোকজন যখন যারা সাপ্লাই হয়ে এসেছে, এখানে যখন এমপ্লয়ি যারা, তারাও যেমন দূতাবাস, জনশক্তি মন্ত্রণালয়, সরকার সবই কিন্তু এর দায়বদ্ধতার মধ্যে আওতাভুক্ত, কেউ এর বাইরে না। জি, দূতাবাস যদি জানতো, আসার আগে যদি তারা জানতো, তাহলে আজকের সমস্যা হয়তো বা আমরা দূতাবাসকে দোষারোপ করতে পারতাম। এবং এসছি নিশ্চয়ই দূতাবাস, আমাদের প্রবাসীরা এখানে এসছেন, দূতাবাসের দায়িত্ব প্রবাসী সমস্যার সমাধান করবে, ওনারা কাজ করবেন। আক্তার ভাই, যে বিষয়টি আপনি বলছেন। হ্যাঁ, আমি ওই যে বিষয়টা বলছিলাম, এটা ওই বারবার ফোন ঢোকার কারণে কিন্তু ডিসকানেক্ট হয়েছে, আমার নেট কিন্তু ঠিকই ছিল। এনিওয়ে, আমি যে কথাটা বলতে চাইছিলাম, এটা মাহমুদ ভাই বলছেন, এই এমবিসির যে দায়িত্ব যেটা বলছেন যে মিনিস্ট্রি থেকে যখন নাকি তারা পারমিশন নিয়ে লোকগুলাকে কুয়েতের ভিতরে ইন করায়, তখন সেখানে দূতাবাসের কি ভূমিকা থাকতে পারে বা কি করণীয়? কিন্তু সমস্যাটার দায়িত্বটা তো আর মিনিস্ট্রি নেয় না, সেটা তো দূতাবাসকেই নিতে হয়। আপনারা জানেন, কুয়েতে দূতাবাস কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু করে নাই যে তা না, কিছু তো করেছে। তবে আমরা এত বেশি সমস্যা তৈরি করি, কিন্তু সমস্যার জায়গাটা কিন্তু আমরা বন্ধ করি না। সেই জন্য আমি বলছিলাম যে এমবিসির দায়িত্ব আছে, যদি তাদের যে এই সমস্যাগুলো প্রতিনিয়ত ফেস করতে হয়, এটা বাংলাদেশের সাথে প্রাইম মিনিস্টারের সাথে কথা বলা, ফরেন মিনিস্টারের সাথে কথা বলা, এগুলা নিয়ে বাংলাদেশে এটা নিয়ে আলোচনা করা যেত যে এই সব সমস্যা কুয়েতের মধ্যে হচ্ছে এবং এগুলা বন্ধ করা উচিত। তাহলে কি কোনো প্রকারের প্রতিকার হয়তো আসতো। আর যদি প্রতিকার নাও হয় বা না হইতো, তাহলে কিন্তু দূতাবাস অনেকটা কিন্তু দায়বদ্ধতার থেকে কিছুটা হলো কিন্তু মুক্তি পেত। তো
যে কথাটা আমরা সবশেষে যে কথাটা বলবো সেটা হলো কি, দূতাবাসের দায়িত্ব কোনো সময় এড়ানো যায় না, কারণ দূতাবাসের দায়িত্ব তো কোনো ব্যক্তি নিতে পারবে না। এখানে তো আমরা যারা রাজনীতি করি বা সমাজে যারা এই কাজকর্ম করি, আমরা তো এই কাজটা করতে পারবো না। আমরা তো কোনো কোম্পানিকে যাই বলতে পারবো না যে তুমি কেন বেতন দেও না, আমরা তো এই কথা বলতে পারবো না যে তুমি আকামার জন্য কেন পয়সা নাও। তো লোকজন যখন, তাদের যখন নাকি আর যখন কোনো পথ না থাকে, তখনই তারা একত্রিত হয়, তখন এমবিসিতে তা জড়ো হয়। যখনই তারা, আমাদের দেশের মানুষ, তারা লেবার শ্রেণীর মানুষ, অনেক পয়সা খরচ করে আসে। যখন তারা এমবিসিতে যায়, অনেক সময় হয়তো অনেক কর্মচারী বা কর্মকর্তা হয়তো বুঝাইতে, ওনারা হয়তো ঠিকভাবে বুঝাইতে পারেন না, অথবা লেবাররা হয়তো ঠিকভাবে বুঝেন না, যার জন্য অনেক সময় তারা হয় কি হিট অফ দ্য মোমেন্টে কিন্তু বারবারই কিন্তু বাংলাদেশ এমবিসিতে ঝগড়াঝাটি বা বাংচুরি এগুলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত। এগুলা জি। তো চলতে দেওয়া যায় না। এগুলা তো সমাজের জন্য, আমাদের জন্য খুবই লজ্জার বিষয় কুয়েতের মধ্যে। এগুলা তো আমরা, আমাদের নিজের দেশের নাগরিক নিজের দেশের এমবিসি ভাঙবে, এটা কি আমরা চাই? এটা কি কাম্য? এটা তো কোনোদিন কাম্য নয়। তাহলে আমরা এই রাস্তাগুলা বন্ধ করি না কেন? এগুলা রাস্তাগুলা বন্ধ করতে হলে কি আচ্ছা, করতে হবে আমাদের? অবশ্যই জি, আরেকটি বিষয়, আমাদের সময় আসলে খুব শেষের দিকে, আমরা আরেকটি বিষয়ে আলোকপাত করতে চাই। আহ, আপনাদের দুজনকেই আমি দৃষ্টি আকর্ষণ করছি। কুয়েতে 200 কার্গো প্রতিষ্ঠান, এই 200 কার্গো প্রতিষ্ঠানের সঙ্গে 500 কার্গো ব্যবসায়ী সংশ্লিষ্ট। 14 মাসেরও বেশি সময় আগে ওনারা 40 থেকে 45 হাজার কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন মালামাল সি কার্গোতে প্রেরণ করেছিলেন। কিন্তু এখনো সেই মালামালগুলো, কুয়েত প্রবাসী 40 থেকে 45 হাজার প্রবাসী বাংলাদেশিদের মালামালগুলো চট্টগ্রামের বন্দরে আটকে আছে। প্রবাসীদের আকুল আবেদন, এই মালামালগুলো তারা ফিরে পাবেন। কার্গো ব্যবসায়ীদের তারা বিনীত অনুরোধ করেছেন যে এই সমস্যার সমাধান করবে সরকার, কাজ করুক বা করবে, সেটাই তারা প্রত্যাশা করে। মাহমুদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। এই যে সমস্যা, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যদি কার্গো ব্যবসায়ীদের বিক্রেতা বলি, অর্থাৎ এই যে তাদের কার্গো ব্যবসায়ী এবং যারা মাল প্রেরণ করেছেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের সমস্যা বিরাজ করছে এবং অদূর ভবিষ্যতে হয়তো বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনাও ঘটতে পারে। এর আগে আমরা কি করতে পারি? সরকারের করণীয় সম্পর্কে যদি আপনি বলেন। ধন্যবাদ আহজবেদ ভাই আপনাকে। এইখানে এটা কিন্তু দীর্ঘদিন থেকে এই সমস্যাটা এখানে কার্গো ব্যবসায়ীরা এবং যারা কার্গো প্রেরণ করেছেন এরা সমস্যায় জর্জরিত। আমি জানি যতটুকু, বেশ কয়েক দফা ওনারা কার্গো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দূতাবাসেও স্মারকলিপি দিয়েছেন এবং বিভিন্ন সময় যারা বাংলাদেশ থেকে এমপি মন্ত্রী এসেছেন তাদের সাথেও ওনারা বোধহয় সম্ভব কথাবার্তা বলেছেন। এটা নিতান্তই দুঃখজনক, কারণ কার্গো, এইখানে কার্গের সাথে শুধু কয়েকজন ব্যবসায়ী না, এখানে যারা কাজ করে, এটা একটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান। এখানে শ্রমিক কাজ করে, এইখানে কার্গো প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। এবং যারা কার্গো প্রেরণ করেছে, বিশেষ করে যেমন আপনি বা আমি আমার পরিবারের জন্য একটা জিনিস প্রেরণ করলাম, আজকে দীর্ঘদিন ওইটা ওইখানে পড়ে আসছে। এটা তো অনেক জিনিস তো ইতিমধ্যে আমার মনে হয় ড্যামেজও হয়ে গেছে। এতদিন যদি পোর্টে একটা মাল থাকে, একটা কিছু জিনিস আছে যেগুলা অনেক সময় ড্যামেজও হয়ে যায়। জি, সুতরাং এই যে মানুষের কোটি কোটি টাকার যে সম্পদগুলা নষ্ট হলো এবং ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে তারা এখন বিভিন্নভাবে কেউ হয়তো চাকরি করছে, কেউ চাকরি পাচ্ছে না, কারণ যে যেভাবে সেট হয়েছে সেইভাবেই কিছু করতে চায়। কিন্তু সেইখানে যদি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে যায় তাহলে মানুষ কি করবে? এখানে প্রতিবন্ধকতার সৃষ্টি, এটা আমাদের বাংলাদেশ সরকারের দেখার ব্যাপার, আমাদের প্রবাসী মন্ত্রণালয়ে দেখার ব্যাপার। কারণ এইখানে তো কার্গো গেলে তো সরকারও তো সেখান থেকে রেমিটেন্স পাচ্ছে, আয় পাচ্ছে। কার্গোর তো তারা নির্দিষ্ট কার্গোর তাদের তো পেটা তারা পে তো এখানে করতেছে। এখানে 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 সমস্যা বলা হচ্ছে যে এই যে কার্গো ব্যবসায়ী যে মালগুলো তারা প্রেরণ করেছেন সি কার্গোর মাধ্যমে, চট্টগ্রাম বন্দর থেকে বলা হচ্ছে যে এগুলো ব্যবসায়িক স্বার্থে পাঠানো হয়েছে, আইটিসিপি করে পাঠানো হয়নি। তারা এই মালগুলো ব্যবসার জন্য পাঠিয়েছেন, ফলেই কিন্তু চট্টগ্রাম বন্দরে এই মালগুলো আটকানো হয়েছে। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে আসলে এই মাল, এই সাধারণ প্রবাসীরা কি পাঠাতে পারেন। আমরা সম্প্রতি দেখেছি যে টাং, দুধ বা কসমেটিক্স জাতীয় জিনিসপত্র তারা কিন্তু পাঠিয়ে থাকে। আর যেটি আপনি বলছিলেন, আমাদের বাংলাদেশে জুবেদ ভাই, এরই মধ্যে কিন্তু অনেকাংশে এই মালগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু যারা মালগুলো পাঠিয়েছেন তাদের দাবি
যেগুলি এখন পর্যন্ত ভালো আছে, অক্ষত আছে, সেগুলো তারা ফিরে পেতে চান। জি, মাহমুদ ভাই। আমি যে কথাটি বলতে চাচ্ছি, এটা কিন্তু আমাদের বাংলাদেশের সরকারের প্রতিটি সেক্টরে কোনো মানুষকে বিভিন্নভাবে হয়রানি হতে হয়। প্রত্যেকটি সেক্টরে আপনি জানেন, এইখানে যারা থাকেন, যে সমস্ত সংস্থায় যারা চাকরি করেন, এইখানে যারা কর্মকর্তা থাকেন, প্রত্যেকেরই তাদের একটা ইচ্ছা থাকে যে আমরা বাড়তি কিছু এখানে উপার্জন করি। তো সেই ক্ষেত্রে মানুষকে হয়রানি করে মানুষ ভুক্তভোগী যারা, তারা এই তাদের এই সাফার থেকে বাঁচতে গিয়ে তাদেরকে কিছু সেলামি দেয়, বকশিস দেয়। এইটা হলো বাংলাদেশের বাস্তব অবস্থা। এটা প্রতিটি ক্ষেত্রে আপনি যান, ইনকাম ট্যাক্স অফিস থেকে আপনি যান, ভূমি অফিসে, আপনি যেখানেই যাবেন, এই যে সমস্যাটা এখানে দীর্ঘদিন থেকে যে জিনিসগুলো, যেমন প্রয়োজনে আপনার ছেলে বাচ্চার জন্য একটা আপনি দুধ পাঠাবেন, বাংলাদেশে তো খাঁটি দুধও পাওয়া মুশকিল, ভেজালে সব ভরা। মানুষ যেখানে বেজাল হয়ে গেছে সেখানে আপনি খাঁটি জিনিস পাবেন কোথায়? তো সেই হিসাবে এখানে প্রবাসে যারা বসবাস করে তারা প্রত্যেকেই মনে করে যে আমার অর্থ যদি বেশিও বের হয়, আমার সন্তানটা ভালো একটা জিনিস খেয়ে পরে বাঁচুক। জি, জি, এইখানে হয়তো কেউ বিভিন্ন ধরনের তার পারিবারিক বিভিন্ন জিনিসের দরকার, তার হয়তো ইলেকট্রিক্যাল জিনিসের প্রয়োজন, তার হয়তো সন্তানের খাদ্যের প্রয়োজনে দুধ পাঠায়, বিভিন্ন ধরনের খাবার পাঠায়, সব যার যেটা প্রয়োজন সেটা সে পাঠায়। সেটা তো সেই ট্যাক্স গুলো যেটা আপনি কার্গো চার্জ যেটা আছে সেটা তো বাংলাদেশ সরকারই পাচ্ছে, সেটা তো আর কেউ পাচ্ছে না। সেখান থেকে যে ট্যাক্স গুলো তো তারাই পাচ্ছে। জি, সুতরাং এইখানে এই যে এই সমস্ত লোকগুলো আটকে রাখছে, ওই কারণে যে তাদের কার্গো ব্যবসায়ীরা, আমার যেটা ধারণা, আমার হয়তো আমার ধারণা ঠিক নাও হতে পারে, কিন্তু আমি যেটা বাংলাদেশের মানুষ হিসাবে আমি আমার যেটা সচরাচর ধারণা সেটাই আমি বলতেছি, যদি এইটাই নাই হবে তাহলে তারা এই প্রবাসীদের মালগুলো আটকে রাখতেছে। কারণ এই যে প্রবাসীরা এত সময়ের অর্থ দিয়ে মালগুলা পাঠালো, এখন এরপরে তো মাল তো সমস্যা সমাধান হবে কিনা জানি না। সেটা যদি না হয় তাহলে সেটার দায়ভার অবশ্যই সরকারের, এবং ইনকাম ট্যাক্সের ব্যাপারটা, ওই যে ওনাদের পোর্টের ব্যাপার, সেটা যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ে আমি মনে করবো দায়ভার নিবে। কারণ এইখানে তো এইগুলার জের ধরে আপনি যেটা বলছিলেন যে এইখানে যদি প্রবাসী যারা মালপত্র প্রেরণ করেছেন এবং এখানে যারা ব্যবসায়ী আছেন, তারা তো ব্যবসায়ীদেরকেই ছিলেন। আমরা তো আরো জানি না কার্গো বাংলাদেশে গেছে কিনা বা পৌঁছে কিনা। আমরা তো চাই আমাদের কার্গোটা আমাদের ঘরে পৌঁছে যাক। আমরা যখন কার্গো পাঠাই তখন তাদের কার্গো অফিস থেকে আমাদের বাসায় ফোন করা হয়, আপনার কার্গো এসেছে, আপনি এসে নিয়ে যান। আমরা তো আর কার্গো অফিস কোথায় আমরা তো সেটা চিনি না। সুতরাং আমরা এখান থেকে যারা মাল পাঠাই, আমরা, আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনাকেই আমরা ধরবো, বা কার্গো ব্যবসায়ী যারা তাদেরকে স্বাভাবিকভাবে ধরবো যে আমার মাল কেন যাচ্ছে না, আপনি আমার মালের পয়সা ফেরত দেন। তখন কার্গো ব্যবসায়ী যে সে সামান্য মাত্র কার্গের বিলটুকু পায়, সে কেমনে একজন গ্রাহকের পয়সা তো তার পক্ষে রিটার্ন দেওয়া সম্ভব না। সুতরাং এই সমস্ত যে ধরে এইখানে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যেটা আমাদের জন্য কখনো শুভ হবে না। কারণ এই প্রবাসের মাটিতে আমাদের এমনিই বিভিন্ন কারণে অনেক দুর্নাম, আমরা বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে গেছি বিভিন্ন কারণে। এই যে আমরা সময় আলোচনা করলাম, অনেকে অভাবের ধারণা স্বভাব নষ্ট হয়ে যায়, বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়, এবং কেউ তার চাহিদা পূরণ না হইলে অপকর্মে লিপ্ত হয়, এটা স্বাভাবিক। এবং এই যে ব্যাপারটা, এটা আমি মনে করি যে এই যে পোর্টের সাথে যে মন্ত্রণালয় যেটা আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের ব্যাপারটা বিবেচনা করবেন। আমি একটা কথাই বলি সব সময়, এই সরকার প্রবাসী বান্ধব সরকার, আমাদের প্রবাসের জন্য অনেক কিছু করেছে, আমরা সেটা অস্বীকার করি না। আমরা প্রবাসীরা কৃতজ্ঞতা স্বীকার করি মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের কাছে। সুতরাং আমাদের এই সমস্ত দাবিটুকু যাদের মালগুলো আটকেছে এইখানে, এই মালের এই জের ধরে যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাদের মালগুলো আছে যে অবস্থায় আছে সেই অবস্থায় যেন দেওয়া হয়ে যায়। যদি সেখানে ড্যামেজ হয়ে যায় আর তো কিছু করার নাই, এই ড্যামেজের দায়ভার তো সরকার নিবে না। কিন্তু এরপরে মানুষ যদি তার মালগুলা পেয়ে যায় তাহলে এইখানের অপ্রীতিকর ঘটনা থেকে আমরা মুক্তি পাবো, এবং এইখানে ব্যবসায়ী এবং যারা এখানে মাল পাঠিয়েছেন গ্রাহকরা, তারাও এখানে সমস্যার সমাধান পাবে। সুতরাং আমার মাননীয় প্রধানমন্ত্রী প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ, এই জিনিসগুলো যেন আমাদের সমাধান করেন, আমাদের প্রবাসীদের পক্ষ থেকে ওনার কাছে আকুল আবেদন। যে বিষয়টা জিজ্ঞেস করছিলাম খুব সংক্ষেপে যদি একটু বলেন, কার্গো সম্পর্কিত বিষয়। আমাকে বলছেন? জি জি, আপনাকে। হ্যালো। জি জি, আপনাকে। কার্গো সম্পর্কে আসলে এই যে বিষয়টা, এটা অনেকদিন যাবতই চিটাগাং কাস্টমস এই জিনিসগুলা পড়ে আছে এবং জিনিসগুলা হয়তো নষ্ট হয়ে গেছে। তবে এটা দুর্ভাগ্য যে এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা নয়।
তবে আমি যতটুকু জেনেছি যে বাণিজ্যিক ভিত্তিতে যে জিনিসগুলো নেওয়া হয়েছে, এই কথাটা আমি যতটুকু জেনেছি ওইখানে কিছু কিছু নিষিদ্ধ আইটেম ছিল বাণিজ্যিক। কিন্তু আমার প্রশ্ন হইল অন্য জায়গায়, একটা নিষিদ্ধ আইটেমের জন্য এতগুলা জিনিসপত্র যারা এই দেশ থেকে কষ্টার্জিত, যারা রেমিটেন্স যোদ্ধা, আমরা যারা প্রবাসী, অনেকেই নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য দুধ টাং এসব জিনিস আমরা পাঠিয়ে থাকি, এবং আমরা দীর্ঘদিন যাবৎ এখানে অনেকেই দেশে যেতে পারি না। সুতরাং আমাদের কার্গোর মাধ্যমে আমাদের অনেক মনের চাহিদা বা মনের যে আশা আকাঙ্ক্ষা, এটা কার্গোর মাধ্যমে আমরা মিটিয়ে থাকি। এই প্রয়োজনীয় জিনিসগুলা যারা দেশে পাঠায় বা পাঠাইছে, তাদের জিনিসগুলা চিটাং কাস্টমে এইভাবে গোডাউনের মধ্যে দীর্ঘদিন যাবৎ পরে থেকে নষ্ট হয়ে যাওয়া, এরকম উদাসীনতা, এটা আসলে খুবই বেদনাদায়ক এবং এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। তবে এখন প্রশ্ন হইল যে এগুলা আসলে করণীয় কি? এগুলা করণীয় আমি মনে করি যারা এখানে এই ব্যবসাটার সাথে জড়িত ছিল, তারা তো এখানে এই ব্যবসাটার সাথে জড়িত ছিল, তাদের সাথে আরো কিছু লোক বল এখানে কাজকর্ম করে খেত, তাদেরও এখানে একটা অফিস মেনটেন করতে হতো, তারাও জীবিকা অর্জন করছে, তারাও রেমিটেন্স পাঠাতো। এইসব মানুষগুলা যারা এই ব্যবসার সাথে জড়িত ছিল, তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে বলবো, অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে এই দীর্ঘদিন যাবৎ এই সমস্যাটার সমাধান হয় নাই। আমি তো জানি যে এই সমস্যাটা তো কোনো কুয়েত সরকার করে নাই, এই সমস্যাটা আমাদের দেশে হয়েছে। সুতরাং আমাদের দেশে যেহেতু হয়েছে, আমি প্রত্যেকটা ব্যবসায়ীকে বলবো তারা একত্রিত হয়ে এমবিসিতে যে অ্যাম্বাসেডরের সাথে বা যারা সংশ্লিষ্ট যারা আছে বাণিজ্যিক কাজকর্মে যারা জড়িত, এখানে বাণিজ্যিক উইংস একটা থাকে এমবিসিতে, তাদের সাথে মত পরামর্শ করে যদি কোনো সুরাহা না হয়, সেটা বাংলাদেশে আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা প্রবাসী মন্ত্রণালয় যে এটার প্রতিকার চাওয়া উচিত, এবং তাদের যে ক্ষতিপূরণ এটা সরকার অবশ্যই দিতে হবে এবং দেওয়া উচিত। আমি আর এর বেশি কিছু বলতে চাই না। তবে একটি কথা আমার শেষ করার আগে আমি বলতে চাই, আমাদের কুয়েতে কিন্তু এই বাংলাদেশিদের একটা বদনাম আছে, আমরা এখানে বিভিন্ন খারাপ কর্মের সাথে জড়িত, বিভিন্ন খারাপি করি, আমরা কোম্পানি থেকে বাইরে চলে যাই, আমাদের আকামাবিহীন আমরা অবৈধভাবে বসবাস করি। এইগুলার মূলে কিন্তু অ্যাকচুয়ালি এই যে ভিসা, অতিরিক্ত পয়সা দিয়ে এই দেশে আগমন, এই দেশে আসা। তো এই দেশে যখন নাকি একটা লোক এরকম পরিস্থিতিতে আসে, তখন কিন্তু সে চুরি করতে বাধ্য হয়, খারাপ কাজ করতে বাধ্য হয়, সে কোম্পানির থেকে চলে যেতে বাধ্য হয়, অনেক ধরনের অবৈধ, সেটা কিন্তু আমাদের গায়ে যে পড়ে। আমরা যারা এখানে স্বচ্ছ জীবনযাপন করি, ভালোভাবে বসবাস করি, আমরাও কিন্তু বাংলাদেশি হিসাবে এটার দায় এড়াইতে পারি না। আমরা যখন প্রত্যেকটা মানুষ যেমন ভদ্রলোকের মতো এয়ারপোর্ট দিয়ে বিভিন্ন দেশে যায় যাত্রী হিসাবে, আমরা যারা বাংলাদেশিরা যায় প্যান্ট টাই স্যুট পরে, আমাদের কিন্তু একটা অন্য চোখে দেখে এবং আমাদের সাথে কিন্তু খারাপ ব্যবহারও করে এবং আমাদেরকে অন্য লাইনেও অনেক সময় দাঁড় করায়। এটা আমাদেরকে অনেক পীড়া দেয় এই কাজগুলি। এবং এই কাজগুলি কেন হয়, আমি যেটা বললাম যে এই লোকগুলি কেন অবৈধ হয় এবং কেন অবৈধ কাজগুলা করে, তো এই কাজগুলা সবাই তো আর করে না, কিছু সংখ্যক মানুষ এগুলা করে। তো এগুলা বন্ধ করার জন্য আমাদেরকে সবাইকে সচেতন থাকা উচিত, সরকারকে বোঝানো উচিত এবং বলা উচিত, এমবিসি কে বলা উচিত যে আপনারা এই জিনিসগুলো অন্তত ভাবে বন্ধ করেন। মানুষ কেন অবৈধ হচ্ছে এগুলো আপনারা দেখেন, খুঁজেন। কেউ কিন্তু ইচ্ছা করে কেউ অবৈধ হইতে চায় না এই দেশে, কেউ কিন্তু ইচ্ছা করে এই দেশে চুরি করতে চায় না। সে একান্তই যখন বাধ্য হয় তখন তার এটা পেশা হিসাবে দাঁড়ায় যায়, তখন সে এই খারাপ কাজগুলি করতে থাকে। আর আরেকটা অবৈধ কুয়েতে হয় যেটা হলো কোম্পানি আকামা লাগায় না, সেখানে কিন্তু ওয়ার্কারের কোনো দোষ নাই। সেই যে অবৈধ যাদেরকে বলা হয়, এইগুলা নিয়েও কিন্তু আমাদের সরকারের কথা বলা উচিত। দেখো আমার এই লোকগুলি অবৈধ নয়, এইগুলা আকামাস ছাড়া এতগুলা লোক যে তোমরা পরিসংখ্যান দিচ্ছ সেটা সঠিক নয়, কারণ আমার লোকগুলা বৈধ বিষয় নিয়ে এই দেশে আসছে। তোমার দেশের যে কোম্পানিগুলো আকামা লাগাইতে পারতেছেন, এটা তাদের ব্যর্থতা, আমার দেশের লোকের ব্যর্থতা নয়। তারা গরিব মানুষ, তারা এই দেশে কর্ম করতে আসছে, আকামা তারা নিজে লাগাইতে পারে না, তাদের আকামা কোম্পানি লাগায়। তাদেরকে ধরো, কোম্পানিদেরকে ধরো, তাদেরকে পানিশমেন্ট করো, তাদেরকে ক্ষতিপূরণ দেও। এমনি দেশে পাঠিয়ে দিব, ফ্লাইট দিয়ে দিলাম, আমি দেশে চলে গেলাম, আর আমার লোকগুলা বাংলাদেশে চলে যাবে, এতগুলো টাকা খরচ করে আর আমরা বসে বসে দেখবো, এটা কিন্তু কিছুতেই হওয়া উচিত নয়। আমাদেরকে বোঝা উচিত, একটা লোক 2-3 বছর এখানে আসছে, হয়তো দেখা গেছে 1-2 বছর তার আকামেই নাই,
সে কতটি পয়সা কামিয়েছে, সে কত টাকা আর্ন করেছে, সে তার যে এই যে টাকাগুলা সেগুলো কি উঠেছে, তার যে যন্ত্রটা, সে আত্মহত্যা করবে না কি করবে? তো যাই হোক, এগুলা আমি আশা করি এইগুলা যেন আর ভবিষ্যতে না হয়। যা হয়েছে হয়েছে, এনাফ ইজ এনাফ, নো মোর। এখন আপনারা সোচ্চার হন সবাই। জি নিশ্চয়ই। তো যাই, আর হ্যাঁ, আরেকটা মেসেজ আমি দিতে চাই জুবেদ ভাই আপনার মাধ্যমে। আপনি জানেন ওয়াফরা মাজরা এরিয়াতে একটা লোক মারা গিয়েছিল করোনা ভাইরাসে, আমাদের বাংলাদেশি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর বাড়ি। তো এটা রমজানের মধ্যেই এটা হয়েছিল। সে লোকটা মারা গেছে বিনা চিকিৎসায় মারা যাওয়ার কারণ হইলো, সে যখন নাকি অসুস্থ হয়, তার সাথে অন্যান্য বাংলাদেশিরা তাকে বলছে যে অসুস্থ হইলে এমবিসি হসপিটালে যাবা না, এবং সরকারি কোনো লোক যাতে না জানে, কারণ তুমি যদি সেটা প্রকাশ করো তাহলে হয়তো তোমাকে মেরেও ফেলতে পারে, অথবা তোমাকে আইসোলেটেড এরিয়াতে নিয়ে যাবে, তুমি আর কোনোদিন ব্যাক করবা না। এই যে যে মেসেজ, যেটা ভুল মেসেজ পেয়েছিল সে, তার কারণে সে হসপিটালে যায় নাই, কারোর সাথে যোগাযোগ করে নাই। সে করেছে কি, ওই প্যারাসিটামল এবং বিভিন্ন কিছু বাসার মধ্যে সে টুকটাক এই চিকিৎসা করেছে। 10-12 দিন সে অসুস্থতার সাথে সংগ্রাম করে শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করে। যাই হোক, এই মেসেজটা আমি দিতে চাই এই জন্য যে অনেকেই যেন এই ভুলটা না করে, অবশ্যই যেন হসপিটালে যায়। হসপিটাল থেকে যে গাইডলাইন দিবে, তুমি বাসায় থেকে অসুবিধা নাই, কিন্তু আমি গোপন রাখবো, কাউকে বলবো না, এটা কিন্তু যেন না হয়। আর আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো কি, করোনা ভাইরাস কিন্তু পৃথিবী থেকে চলে যায় নাই। একটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু বেঁচে থাকবো ইনশাল্লাহ। করোনা ভাইরাসও কিন্তু বেঁচে আছে আমাদের সাথে সাথে। আমাদেরকে কাজকর্ম করতে হবে, করোনা ভাইরাসও থাকবে, আমরাও বেঁচে থাকবো, কিন্তু আমাদেরকে সচেতন হইতে হবে। আমরা যদি সুস্থ থাকি, সবল থাকি, ভালো থাকি, পরামর্শ দেই, তাহলে কিন্তু আমরা অনেকটা বেঁচে থাকবো। এই পৃথিবীতে মহামারী কিন্তু আরো এসেছিল, হয়তো সেগুলা দুনিয়া থেকে চলে গেছে, নাই, তার ভ্যাকসিন বের হয়েছিল। এখন যেটার ভ্যাকসিন নাই, ইনশাল্লাহ এটারও ভ্যাকসিন বের হবে। কিন্তু আমরা যেন সচেতন থাকি, ভালো থাকি, ঘরে থাকি, এবং আমাদের কর্মময় স্থানেও যেন আমরা সজাগ থাকি, যেন আমরা একে অপরের সাথে ওইভাবে যাতে না মিশি, তাহলে আমরা সুস্থ থাকবো, আর আমরা এই সমস্যা থেকে বেঁচে থাকবো। আর ইনশাল্লাহ আমি আশা করি আমাদের বাংলাদেশি যারা এই দেশে আছেন, হতাশাগ্রস্ত হবেন না। হতাশায় আপনার কোনো বেনিফিট হবে না। আপনার হতাশাকে আপনি আপনার শক্তি দিয়ে জয় করুন। ইনশাল্লাহ একসময় আপনার হতাশা কেটে যাবে, এবং সুন্দরভাবে আপনি বেঁচে থাকতে পারবেন, এবং আপনার হয়তোবা আজকে দুর্দিন যাচ্ছে, কালকে হয়তো আপনার সুদিন আসবে। তো ভালো থাকেন সবাই। ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অত্যন্ত দুঃখিত, আমার নেটটা এই সময় ডিস্টার্ব করেছে, যার জন্য আমি সুন্দরভাবে আরো অনেক বিষয় ছিল আমি বলতে পারি নাই। হয়তো কোনো এক সময় যদি অদূর ভবিষ্যতে সুযোগ থাকে, ইনশাল্লাহ বলবো। আরো অনেক তথ্য আছে আমার কাছে, আরো অনেক বিষয়, অর্থনৈতিক এবং বিশ্ব পরিস্থিতি, এবং আমাদের ফিউচার বাংলাদেশ। নিশ্চয়ই ফিউচার বাংলাদেশ, বিশ্ব অর্থনীতি নিয়ে, সবকিছু নিয়ে কিন্তু পর্যালোচনা হবে, আলোচনা হবে। এবং আজকে আমরা আপনাকে পেয়েছি, কিন্তু বারবার চেষ্টা করেছি না, নেটওয়ার্কের নেতিবাচক করোনার নেতিবাচক প্রভাব পড়েছে নেটওয়ার্কের উপর, সে কারণেই কিন্তু বারবার চলে যাচ্ছিলেন। আচ্ছা মাহমুদ ভাই, খুব সংক্ষিপ্তভাবে শেষের দু একটা কথা যদি একটু বলেন সামগ্রিক বিষয় নিয়ে, খুব সংক্ষিপ্তভাবে। আমি যেটা বলতে চাই, আমার আক্তার ভাই বলেছেন যে এটা ওই যে ভিসা ট্রেডিং এর যে ব্যাপারটা, এটা যদি আমাদের কন্ট্রোল না হয় সরকারের পক্ষ থেকে, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটার সমাধান কখনো হবে না। সুতরাং আমি বারবারই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই সমস্যাটা যেন উনি নিজে হ্যান্ডেল করেন, এবং প্রবাসীদের যেন এই সমস্ত এই সমস্যা থেকে পরিত্রাণ দেন, এবং প্রবাসীরা যখন প্রবাসী এসে যখন এখানে সুন্দর একটা পরিবেশ এসে রেমিটেন্স অর্জন করে যেন বাংলাদেশে প্রেরণ করতে পারে। কারণ প্রবাসী রেমিটেন্সের উপরেই আমাদের বাংলাদেশ অনেক ডিপেন্ড। আমাদের জিডিপি এখন যে হার, একমাত্র গার্মেন্টস এবং প্রবাসীদের শ্রমেই এই সমস্ত জিডিপি, এটা আমাদের গর্বের ব্যাপার। কিন্তু আমরা যদি আমাদের নিজেদের সমস্যা, একমাত্র সরকার হইল সব সমস্যা সমাধান করার মালিক আমাদের। তো আমরা সরকারের প্রতি আবেদন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ দূতাবাস, সবার আন্তরিক প্রচেষ্টায় আমাদের এই সমস্যার সমাধানটা হোক। আর যেটা করোনার ব্যাপার, যেটা একটা ব্যাপার দেখেন, মানুষ আমরা কিন্তু সবই মরণশীল, এবং মৃত্যু আমাদের সাথে সবসময়, মৃত্যু আমাদের জন্য অবধারিত। আপনি একটা জিনিস দেখেন, সাম্প্রতিক বিশ্ব, আপনি কুয়েতের কথাই ধরেন, এই করোনা আক্রান্ত হয়ে প্রায় 350 জন বোধহয় পর্যন্ত মৃত্যুবরণ করলেন। কিন্তু এই 3 মাসে স্বাভাবিক কতজনের মৃত্যু হয়েছে, তার চাইতে অনেক
বিভিন্ন প্রবাসী মিলিয়ে বিভিন্ন রোগ সুখে। আপনি তো একটা শরীর আমাদের এই গত বছরে শুধু আমাদের হার্টেরই পেশেন্ট 100 কতজন মারা গেছে। তো মৃত্যু আমাদের জন্য অবধারিত, মৃত্যুকে আমরা ভয় করলে হবে না, কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে এটা মহামারী থেকে, যেহেতু এটা ছোঁয়াচে। এই ছোঁয়াচে রোগের কারণে যাতে আমাদের থেকে আমরা যাতে সংক্রমিত না হই এবং আমার থেকে যেন অন্য কেউ সংক্রমিত না হয়, সেই চেষ্টাতেই আমাদের এই যে স্বাস্থ্যবিধিগুলা মেনে চলার দরকার সবারই। এবং মৃত্যুকে ভয় নয়, মৃত্যুকে জয় করাই হবে আমাদের সবচেয়ে বড় মনোবলের ব্যাপার। মনোবলটাই হলো সবচেয়ে বড় জিনিস। আমাদের দৃঢ় মনোবল থাকবে, ইনশাআল্লাহ আমরা মৃত্যুকে জয় করতে পারবো। বাকি তো হেফাজতের মালিক আল্লাহ। আমাদের যদি মৃত্যু অবধারিত যে সময় হবার সে সময় তো, কারণ আল্লাহ ডাক দিলে তো আর কারো অপেক্ষা করার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা মৃত্যুকে ভয় করে নয়, আমরা মৃত্যুকে জয় করবো। যুবক ভাই, আর আপনি আপনাদের এই অনুষ্ঠানে আকাশ যাত্রার পক্ষ থেকে আমাকে আজকে আমন্ত্রণ করেছেন। আমি আপনাদেরকে 2 ঘন্টার মধ্যে জি আপনি কিছু বলবেন? হ্যালো, জি আপনি কিছু বলতে চাচ্ছিলেন সম্ভবত মাহমুদ ভাই। জি আমি শেষ করে নিচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ করার জন্য এবং আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আপনাকে এবং আকাশ যাত্রাকেও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং আমাদের এইখানে যারা অনুষ্ঠানের দর্শক শ্রোতা আছেন তাদের প্রতি আমাদের আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং পরিশেষে আবারও বলছি, আমি এই বিশ্বে করোনা মহামারীতে যারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, আমি প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা অসুস্থ আছেন তাদেরকে জন্য আল্লাহ সুস্থতা দান করেন, আমি তার প্রার্থনা করছি। এবং আমরা যারা সুস্থ আছি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেফাজত করেন এবং এই করোনা মুক্ত রাখেন, সেটাই মহান করুণাময়ের কাছে আমার শেষ প্রার্থনা। এবং আজকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। পৌনে 2 ঘন্টার মতো আকাশযাত্রা, জনপ্রিয় আকাশযাত্রা পোর্টালে আমাদের কুয়েতের 2 জন সিনিয়র সম্মানিত নেতৃবৃন্দ, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী কুয়েতের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব আখতারুজ্জামান শামস ছিলেন আমার সঙ্গে, এবং আরো সাথে ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং কুয়েত জাতীয় পার্টির সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাহমুদ আলী। আকাশ যাত্রার এই পরিবারের সঙ্গে আপনারা দীর্ঘ সময় ছিলেন এবং অনেক আলোচনা করেছেন, দীর্ঘ সময় ব্যয় করেছেন, অনেক ধৈর্য ধরে আলাপ করেছেন। কখনো কখনো আমরা নেটওয়ার্কের কারণে হারিয়ে গেছি, তারপরে চেষ্টা করেছেন। আকাশ যাত্রা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এতক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে যারা আমাদেরকে দেখছিলেন, আমাদের কথা শুনছিলেন, আমরা চেষ্টা করেছি কুয়েত প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে, করোনার করণীয়, করোনায় কিভাবে কি হচ্ছে, এবং আপনার কার্গো ব্যবসায়ী এবং কার্গোতে যারা মালামাল পাঠিয়েছেন তাদের সমস্যার সমাধান কিভাবে হয়, এই বিষয়গুলো উঠে এসেছিল। এবং অপরিশোধিত বেতন সহ নানান বিষয় নিয়েই কিন্তু আলাপ হচ্ছিল। মোট কথা সব বিষয় কিন্তু প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ছিল। তো এতক্ষণ যারা আমাকে দেখছিলেন, সম্মানিত অতিবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।